শহর মুখ দেখলেও গ্রামের আয়নায়। শিলিগুড়ি পুরো ভোটের যা ফলাফল ছিল আর মহকুমা পরিষদের ফলাফল বেশ কাছাকাছি। বামফ্রন্টের জয় জয়কার এবং নিঃসন্দেহে ধাক্কা কিছুটা শাসক তৃণমূলে। কাজেই আজ লাল আবির যদি শাসকের চোখে জ্বালা ধরায় তাতে দোষের কিছু নেই, কিন্তু স্বভাবসিদ্ধ রসিকতায় কিনা জানা নেই সুব্রত মুখোপাধ্যায় তাদের এই বিপুল জয়ের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছেন। সুব্রতবাবুকে নিঃসন্দেহে পাল্টা অভিনন্দন জানাবেন বিরোধীরা, কিন্তু আপাতত এই অনুষ্ঠানের শুরুতে আমি দ্রুত একবার ফলাফলটা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য বলবো। গ্রাম পঞ্চায়েত মোট 22টি, তার ভেতর বামেরা পেয়েছে 10টি, তৃণমূল কংগ্রেস 4টি। যদি বামেরা এবং কংগ্রেস কাছাকাছি আসে তাহলে আরও 3টি তারা পেতে পারে, এছাড়া ত্রিশঙ্কু 5টি। পঞ্চায়েত সমিতি মোট 4টি, বামেরা পেয়েছে 2টি, তৃণমূল কংগ্রেস 1টিও পায়নি, 0 এবং ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 2টি। মহকুমা পরিষদ মোট 9টি, তার ভেতর বামেরা 6টি, তৃণমূল কংগ্রেস ঠিক অর্ধেক 3টি। এই জয়ের খবরটা বিস্তারিত জানিয়ে তারপর আমাদের আলোচনা আসবে। ফের শিলিগুড়িতে সুপারহিট অশোক মডেল। পুরো ভোটের পর এবার মহকুমা এবং পঞ্চায়েত ভোটেও শিলিগুড়ির রং লাল। এই জয় মানুষকে আরো উৎসাহিত করবে, উজ্জীবিত করবে এবং আমাদেরকে আরো বেশি সাহস সঞ্চিত হবে আমাদের কর্মীদের। শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে সিপিএম একাই জিতে নিয়েছে 6টি, তৃণমূলকে থামতে হয়েছে 3টি আসনে। এই ফলের পরও তৃণমূলের দাবি শিলিগুড়ি মহকুমা পরিষদে তাদের ফল আগের চেয়ে ভালো হয়েছে। শিলিগুড়িতে এখনো পর্যন্ত যে রেজাল্ট এসেছে তা আমরা অনেক জায়গায় অন্য জেলার মতন ফল লাভ করতে পারিনি, কিন্তু যদি দেখেন তাহলে দেখবেন যে অন্য যে কোনো বারের চেয়ে আমরা ভোটের পার্সেন্টেজ এবং ইলেকশনে ক্যান্ডিডেটের সংখ্যার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি বাড়াতে পেরেছি। শিলিগুড়ি মহকুমা পরিষদের 4টি পঞ্চায়েত সমিতির মধ্যে সিপিএম এর দখলে গিয়েছে 2টি। সিপিএম এর দখলে যাওয়া পঞ্চায়েত সমিতি 2টি হলো মাটিগাড়া এবং খড়িবাড়ি। বাকি 2টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু। কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতি 2টি হলো ফাঁসি দেওয়া এবং নকশালবাড়ি। পঞ্চায়েত সমিতিতে 1টি আসনও জিততে পারেনি তৃণমূল। ফল ঘোষণা হয়েছে শিলিগুড়ির 22টি গ্রাম পঞ্চায়েতেরও, যার মধ্যে সিপিএম পেয়েছে 10টি, তৃণমূল জিতেছে 4টিতে। 3টি গ্রাম পঞ্চায়েতের ফল এমন হয়েছে যেখানে সিপিএম কংগ্রেস হাত মেলালে বোর্ড গঠন করতে পারবে। এগুলিতে কংগ্রেসের শক্তি বেশি। 5টি গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়েছে, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তৃণমূলের বিজয়রথ থামিয়ে দিয়ে পুরো ভোটে শিলিগুড়ি দখল করেছিলেন অশোক ভট্টাচার্যরা। একইভাবে শিলিগুড়ির গ্রামীণ এলাকাতেও সেই সিপিএম এর দাপট। সনদ ঝা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমার প্রথম টেবিলের অতিথি। ঋতব্রত, ছাতিটা একটু বড় লাগছে। হ্যাঁ, এতদিন পরে প্রত্যেকটা নির্বাচনে আমাদের খুব সংবাদ মাধ্যমের পরিচিত টার্ম ছিল যে রক্তক্ষরণ অব্যাহত। তো এই শিলিগুড়ির জয়, যদিও আমি বলছি সুব্রত মুখোপাধ্যায় শুধু যে মানুষকে অভিনন্দন জানিয়েছে তা নয়, এই যেভাবে তোমরা নাকি প্রচার করেছো, বামেদের প্রচার, অশোক ভট্টাচার্যের প্রচার, তাকে ধিক্কার জানিয়েছে আজকে। কি বলবো? আচ্ছা, উনি তো কি জানাবেন সেটা ওনার ব্যাপার। মানুষ তার মানে যে মানুষ ভোট দিতে পেরেছেন, বলেছেন নীতি রাখেননি, কংগ্রেসের সঙ্গে গেছেন, যা খুশি বলেছেন, চোখ রাঙানিকে উপেক্ষা করে। আমি শুধু শুরুতেই বলবো, সুব্রত বাবু হয়তো জানেন না, আমি তার জানাবার জন্য বলে দিচ্ছি, বিধাননগরের 33 নম্বর ওয়ার্ডে সুদীপ্ত সেনও ভোট দিয়েছেন, মানে সুদীপ্ত সেনের ভোটটা পড়েছে। তৃণমূলের বাউন্সাররা ঠিকই আছে, মানে কারেক্ট রিপ্রেজেন্টেশন, আমি তার মধ্যে ভুল কিছু দেখছি না। সুদীপ্ত সেনের ভোট তৃণমূল দেবে না তো কে দেবে? যাই হোক, শিলিগুড়িতে এই যে আজকের আপনারা সকাল থেকে গোটা রাজ্যের মানুষ দেখছেন, এটা প্রকৃতপক্ষে অশোকদা জীবেশদা বলেছেন ওখানে গণতন্ত্রের জয়, গণতান্ত্রিক মানুষের জয়। এটা শুধু শিলিগুড়ির মানুষের জয় নয়, এ রাজ্যে যারা ভোট দিয়েছেন, অবশ্যই তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে বেরিয়ে ভোট দিয়েছেন সাহস করে, যারা তাদের জয়। যারা ভোট দিতে যারা ভোট দিতে বেরিয়েছেন কিন্তু ভোট দিতে পারেননি তাদের জয়। যে মানুষ গণতন্ত্রের পক্ষে আছেন, মানুষ ভোট দিতে পেরেছে, না আমি ধরিয়ে দিই সেটা পারেননি তুমি বলছো তোমরা কিংবা তৃণমূল কংগ্রেস কেউই কিন্তু শিলিগুড়ি নির্বাচনে রিগিং হয়েছে এই শব্দবন্ধ উচ্চারণই করেননি। যখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নির্বাচন, তখনও আমার অশোকদা বলেছিলেন
যে আমরা হেরে যেতে পারি, কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের ভোট হয়েছে। না 3 তারিখ এই স্টুডিওতে দেবজ্যোতি ছিল, অশোকবাবু বললেন যে মানুষকে দলমত নির্বিশেষে মানুষকে অন্তত ভোটারকে কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছি। সবথেকে গুরুত্বপূর্ণ যে মানুষ যেখানে ভোট দিতে পেরেছেন, আমি দুটো উদাহরণ এর রিফ্লেকশন দক্ষিণবঙ্গে পড়ছে না, দুটো খালি উদাহরণ দেবো। একটা উত্তরবঙ্গের উদাহরণ, খুব যন্ত্রণা নিয়েই উদাহরণ দেবো, আর একটা উত্তরবঙ্গের উদাহরণ। চোপড়াতে উত্তরবঙ্গে নাজির আহমেদ আমাদের পঞ্চায়েত সমিতির জেতা ক্যান্ডিডেট, 6 ভোটে জিতেছিল, কেনা যায়নি, সবাই বিক্রি হয় না, সবাইকে কেনা যায় না, খুন হয়ে গেছিল। ওই সিটে সুফিয়া বিবি ওনার স্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, একটা বুথ লুট হয়ে গেছে ভোটের দিন। তা সত্ত্বেও আজকে যখন ফলাফল বেরিয়েছে 464 ভোটে সিপিআইএম জিতেছে। 1 2 হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জাহাঙ্গীর আলম, পঞ্চায়েত সমিতির সভাপতি, পয়সা দিয়ে কেনা গেল না, হুমকি দিয়ে কেনা গেল না, তখন লোকটাকে খুন করে দেয়া হলো। জাহাঙ্গীর আলম যে খুন হয়েছিলেন ওই সিটে, যে সিটে ভোট হলো, ওই সিটটা জিতে নিতে ও যদি বিক্রি হয়ে যেত তাহলে তৃণমূল পারতো জিতে, দখল করতে পারতো। তা বিক্রি কেনা গেল না, তাই খুন হলো যে লোকটা, সেই সিটের ভোটে 379 ভোটে সিপিআইএম প্রার্থী জয়যুক্ত হয়েছেন। এই যে দুটো ঘটনা, শিলিগুড়ির এই বিপুল জয়, তার সঙ্গে চোপড়ার এই শহীদের এই সিটটা, জাহাঙ্গীর আলম ওখানে না, আমি আমার শুধু একটা কথা, এই যে অপরাধীরা না কেউ শাস্তি পায়নি, ধরাই পড়েনি, ধরা পড়বে না, এই রাজত্বে ধরা পড়বে না। শাস্তি, ওদের তো শাস্তি হয়নি, মানুষ আজকে সুযোগ পেয়েছেন, ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, একটা সিটে তো ভোট লুট হয়েছে, তা সত্ত্বেও মানুষ শাস্তি দিয়ে দিয়েছেন। আমি এইখান থেকে বিশ্বনাথ বাবুর কাছে যাবো। বিশ্বনাথ বাবু, বিধাননগরের এই লাগাম ছাড়া সন্ত্রাসে মানে একটা বিস্ময়ের সৃষ্টি করেছিল যে প্রতিদ্বন্দ্বী নেই, প্রায় অপোজিশন এত দুর্বল, কেন সন্ত্রাসের এই প্রয়োজন হচ্ছে? তাহলে তবে কি প্রয়োজন ছিল? সব থেকে বড় প্রশ্ন এটা শিলিগুড়ির এই ফলের পর। শিলিগুড়ির ভোটের কিন্তু ফলাফল যেটা এসছে, তাতে কিন্তু যে কোনো একজন সমাজবিজ্ঞানের শিক্ষক বা গবেষক এই সিদ্ধান্তে আসতেই পারেন যে শান্তিপূর্ণ নির্বাচন হলে নির্বাচন কোথায় হয়, কি ধরনের ফলাফল হয়, এবং শান্তি যেখানে বিঘ্নিত, সাধারণ নাগরিকরা ভোট দিতে পারেননি, সেখানে ফলাফলের কি অবস্থা হয়। আপনি বলছেন যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে তাহলে রাজ্যে শেয়ানে টক্কর, অথবা কোথাও কোথাও বামেরা এগিয়ে যেতে পারে। একেবারে, মানে এটা কিন্তু শিলিগুড়ির আশপাশে, মানে এ ধরুন এখন উদয়ন গুহ হয়তো চলে গেছেন, যেমন কিছুদিন আগে দিনহাটার নির্বাচনের যখন ফলাফল এসেছিল, কি বলছেন যে এই ফলাফল প্রকাশিত হলে উদয়ন গুহ নাও যেতে পারতেন? না, সেরকম আমার কিন্তু, মানে আপনি হাসছেন কিন্তু আমার মনে হয় উদয়ন গুহ কিন্তু আমার মনে হয় দুবার ভাবতেন। তো যাই হোক, মানে আমি বলছি যে যেখানে শান্তিপূর্ণ নির্বাচন পুরো নির্বাচনে হয়েছিল, আপনার মনে থাকতে পারে আমি কথাটা বলেছিলাম যে যেখানেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল পুরসভার 91টি পুরসভাতে, সেখানেই দেখা গেছে যে বামেদের অস্তিত্ব আছে, কোন জায়গায় তারা জিতেওছে তৃণমূলকে পরাজিত করে। আবার একতরফা ভোট হয়ে যেখানে 80% 85% তৃণমূল কংগ্রেস পক্ষে ভোট গেছে, নর্মালি সেখানে ভোটটা কিন্তু স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল, ইনক্লুডিং কলকাতা কর্পোরেশন। তা আমার যেটা মনে হয় আজকের ফলাফল থেকে 3-4টে অনুসিদ্ধান্ত আসা যায়। একটা হলো এক তো অর্জুন সিং এবং অন্যদের গুন্ডা বাহিনীর দরকার ছিল, এই হচ্ছে আমি যেটা বলবার চেষ্টা করছি। দেখুন ফলাফলটা, মানে অন্তত শিলিগুড়ির ফলাফলটা আঙ্গুল দিয়ে দেখায় যে কেন এই 3টে পৌরসভায় তৃণমূল কংগ্রেস বেপরোয়া ছিল। অর্থাৎ শিলিগুড়ি যে মহকুমা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনের আস্থা যদি আপনি ভাবুন বিধাননগরে আসতো স্বাভাবিক নির্বাচন হলে, বা বাবুল সুপ্রিয়র আসানসোলে বিজেপির পক্ষে আসতো, অথবা মনে করেন বালিতে যদি লেফটের পক্ষে আসতো, তাহলে 2016-র আগে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক তৈরি হয়ে যেত, মানে ঘর রক্ষা করার প্রশ্নে। ফলে আমার যেটা মনে হয় যে এই আস্থা নিশ্চয়ই যার স্বরাষ্ট্র দপ্তর, এই ফলের পর তো অশোক আতঙ্ক বা শিলিগুড়ি মডেল আতঙ্ক তৈরি হবে। ফলে আর যে আরেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা হলো যে মানুষকে ভোট দিতে পারলাম না, এটা কিন্তু সামগ্রিকভাবে 2016-র বিধানসভা নির্বাচনের আগে রিজেকশনও তৈরি হতে পারে। যে গণতন্ত্র প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট নাকি সাইকেল বিলি ইম্পর্টেন্ট। মানে মানুষ এরকমও ভাবতে পারেন যে ভাই আমি হয়তো 2 টাকা দামে চাল পাই, সাইকেল পাই, কিন্তু অ্যাট দি সেম টাইম আমার বাক স্বাধীনতা নেই, আমার ভোট দেওয়ার স্বাধীনতা নেই। ফলে ভোট বৃহত্তম গণতন্ত্রের প্রশ্নে কিন্তু শাসক দলের রিজেকশনের সম্ভাবনা কিন্তু থেকেই গেল এই নির্বাচনের ফলাফল থেকে। এবং আমি দুটো শুধুমাত্র ভোটের পার্সেন্টেজের দিকে তাকাবো, যে দেখুন যেখানে ভোট স্বাভাবিক হয়েছে, যেমন এই নির্বাচনে দেখা গেছে যে লেফটের 40%-র কাছাকাছি ভোট পেয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস 32%-র কাছাকাছি ভোট পেয়েছে, মানে একটা রাফ যদি এখন ধরি।
কিন্তু এইবার যেটা যেখানেই তৃণমূল কংগ্রেস অস্বাভাবিক করে নির্বাচন হয়েছে, যে সমালোচিত হয়েছে যে নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ কোথাও 70 কোথাও তো 72% পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই অস্বাভাবিক ভোটের পার্সেন্টেজটাও কিন্তু প্রমাণ করে যে তৃণমূল মানে এই জমানায় নির্বাচনটা কি প্রক্রিয়াতে চলছে। ফাইন। ফাইনালি আমি বলবো যে রাজ্য রাজনীতিতে যে বিজেপি ফ্যাক্টরের কথা আমরাও বলছিলাম, আমিও বলছি, বিজেপি ফ্যাক্টর যে গত পুরো নির্বাচনের পর থেকে ইউটার্ন নিচ্ছে, এখন রাজ্য কিন্তু যত এগোচ্ছে ততই তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইটা মূলত বামপন্থীদের সাথে হচ্ছে। এটা প্রমাণ শিলিগুড়ির মহকুমা পরিষদ নির্বাচন। কেন এই দুটো বিধানসভা কেন্দ্রেই শিলিগুড়ি মানে মহকুমা পরিষদের দুটো বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে ছিল 2014 নির্বাচনের আগে নির্বাচনে বিজেপি। ফলে সেখানে দুটো সেগমেন্টে বিজেপি শুধু পরাজিত হয়েছে তা নয়, মাত্র 22টি গ্রাম পঞ্চায়েত আসন তারা দখল করেছে। আমি তোমাদের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার অশোক ভট্টাচার্য এই জয়ের কারিগর, তিনি কি বলছেন দেখবো। এই দুটো জয় পরপর প্রমাণ করলো তৃণমূল কংগ্রেসকে হারানো যায়। গুন্ডামি শেষ কথা বলেন, আসল কথা বলে জনগণ। দুটো বুথে ওরা রিগিং করেছিল, ইভিএম মেশিন ভেঙেছিল, গুন্ডা নিয়ে এসেছিল, দুটো বুথে হেরেছে রি ইলেকশনে, দুটো বুথে হেরেছে। এই যে বিভিন্ন সমস্ত দল মানুষকে নিয়ে ভোট আটকানো, সেটা কতটা সফল? এই যে রেজাল্টটা সফল তো হয়েছে বলেই তো এই জয়টা হয়েছে। যদি ওরা গুন্ডামি করতো, যদি সবসময় ভোট দিতে না দিত, আটকাতো সমস্ত মানুষকে ভোট দানের ক্ষেত্রে, তাহলে কি জয়টা অর্জন করা যেত না। কিন্তু এটা মানুষের সাফল্য, এটা কোনো আমাদের একক সাফল্য না, মানুষের সাফল্য, জনগণের সাফল্য। আরেকটা বিষয় যে জেতার পরে যেখানে বিরোধী মানে জিতলেন, সরকারে এলেন, চালাবেন এটা, কিন্তু এই সরকার বিরোধীদের যারা ক্ষমতায় আসতে তাদেরকে কাজ করতে দেয় না, অর্থ বরাদ্দ নানা প্রতিবন্ধকতা করে, যেটা আপনি কর্পোরেশনে পাচ্ছেন। এখানে সেই ধরনের প্রতিবন্ধকতা হবে এটা আশা করা যায়। কি করবেন? লড়াই করে আমরা জিতেছি, আর লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মহকুমা পঞ্চায়েত চালাবো। প্রতিদিন আমাদের লড়াই সংগ্রামে থাকতে হবে, প্রতিদিন আমাদের এক একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাব। লড়াই সংগ্রাম করতে আমরা ভীত নই, আর প্রতিটা কথা আমরা মানুষকে জানাবো। শিলিগুড়িতে অন্তত এই যে সম্ভব হচ্ছে, অর্থাৎ কলকাতা বা আশপাশের হচ্ছে না কেন? কি এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, একেবারেই নেই, নো মন্তব্য। কোনো সন্দেহ নেই যে অশোকবাবু একটু বিড়ম্বনায় পড়লেন যে শিলিগুড়ি মডেলের প্রতিফলন কেন দক্ষিণবঙ্গে পড়ছে না। আমি দ্রুত একবার শিলিগুড়ি মডেল নিয়ে এত কথা, আজকে সুব্রত মুখোপাধ্যায় একেবারে স্পষ্ট কটাক্ষ করেছেন শিলিগুড়ি মডেল নিয়ে, বলেছেন মডেল র্যাম্পে হাঁটে, মডেল বলে কিছু হয় না। সত্যি হয় না? দেখুন তো। শিলিগুড়ি শহরের পর এবার গ্রামীণ শিলিগুড়ি, আরও একবার সফল শিলিগুড়ি মডেল। কয়েক মাস আগে শিলিগুড়ি পুরসভার ভোটে সিপিএম এর অশোক ভট্টাচার্য দেখিয়ে দিয়েছিলেন বিরোধীরা জোটবদ্ধ হতে পারলে কিভাবে রুখে দেওয়া যায় ভোট লুট। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও অশোক ভট্টাচার্যর নেতৃত্বে সেই রণকৌশলী নিয়েছিল বামেরা। তিনটে আবেদন আমরা মানুষের কাছে আমাদের ছিল। ভোটের অধিকার কাউকে কেড়ে নিতে দেবেন না, গ্রামের গরিব মানুষ এটা ঐক্য করে দিল, আর একটা আওয়াজ তুলেছিলাম তৃণমূল হটাও গ্রাম বাঁচাও। তৃণমূলকে যদি হটাতে হয়, বামপন্থী শক্তিকে আরো শক্তিশালী করতে হয়। মানুষকে যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে তাদের ভোট দিতে দেওয়া হয় অবাধভাবে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। পুরভোটের পর শিলিগুড়ি মহকুমা পরিষদেও লড়াইটা ছিল মূলত সিপিএম বনাম তৃণমূল। শিলিগুড়ি পুরসভার ভোটে জিতে এগিয়েছিলেন অশোক ভট্টাচার্য, তারপর এবার গ্রামীণ শিলিগুড়িতেও তিনিই টেক্কা দিলেন। এই পরিস্থিতিতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের গলায় অবশ্য শিলিগুড়ি মডেল নিয়ে কটাক্ষের সুর। রাজনীতিতে মডেল বলে কিছু হয় না, যারা র্যাম্পে হাঁটে মডেল হয়, যারা সিনেমার অ্যাড করে তারা মডেল হয়। মডেল কোনো পলিটিক্সে হয় বলে আমি মনে করি না। কেউ কেউ কটাক্ষ করে বলছেন মডেলে ভয় পেয়েই এখন শাসকের গলায় এই সুর। এই পরিস্থিতিতে শিলিগুড়ি মডেল আগামী দিনে রাজ্য জুড়ে বিরোধীদের হাতিয়ার এবং শাসকের গলার কাঁটা হয়ে ওঠে কিনা তার উত্তর সময়ই দেবে। সনদ ঝা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ।
আমি বিক্রমদার কাছে যাব। বিক্রমদা, আজকে সুব্রত মুখোপাধ্যায় আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, বীরভূমে জয়ের পরিপ্রেক্ষিতে বলেছেন, নিঃসন্দেহে লার্জার পার্সপেক্টিভেও বলেছেন যে ভোট হয় যত ছোট ভোটই হোক, সরকারের কাজ এবং একটি মুখকে সামনে নিয়ে। তাহলে এই যে শিলিগুড়ির ধাক্কা, এই তো সরকার এবং সরকারের কাজটাকে সুব্রতবাবু ইনক্লুড করে নিলেন, অর্থাৎ কোথাও একটা ঔদ্ধত্যের প্রতি বা অব্যবস্থার প্রতি বা ঔদ্ধত্য দুর্নীতি যা বিরোধীরা বলেন, সেটা মানুষের একটা জবাবও হলো শিলিগুড়ির এই ভোট। অবশ্যই তৃণমূলের যে মানে অশ্বমেধের ঘোড়াটা ছুটছিল এবং কোন রকম বাধাহীন ভাবে ছুটছিল, সেইটা প্রথমে শিলিগুড়ি পুরো ভোট এবং তারপরে এই মহকুমা পরিষদের ভোটে ধাক্কা খেল। অ্যাকচুয়ালি মানুষ ডিসাইড করবে, ফাইনাল ডিসিশন মানুষ নেবে। যদি সে ফ্রিলি ফেয়ারলি ভোট দিতে পারে, নিজে ভোট নিজে দিতে পারে, এবং সেটা করার জন্যে যে একটা অপোজিশনকে ইউনাইটেড হতে হবে, অন্তত ভোটটা কে কাকে দেবে সেটা ঠিক করবে সেই, এবং সে যেন ভোট দিতে পারে, এটা হচ্ছে আসল কথা। আর এই যে শিলিগুড়ি মডেলের কথা বলছেন, আমি কোনো মডেলে বিশ্বাস করি না। মডেল বলে কিছু হয় না। পুরো ভোটেও যখন বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতারা তারাও কিন্তু এইটা মেনে নিয়েছিলেন এবং অশোকবাবুর সঙ্গে একমত হয়েছিলেন যে ভোটারকে বুথ অবধি পৌঁছে দিতে হবে। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো বিভেদ ছিল না। বিজেপি এই কথা বলেছেন যে আপনারা নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে তাকে দিন। তো যাকে ইচ্ছে তারা তাকে দিয়েছে, এবং সেই মতো করেই এই পরিবর্তনটা আনতে পেরেছে বা একটা পরিবর্তন আনতে পেরেছে। আর যে কথাটা সুব্রতবাবু বলছেন, একটু কষ্ট করেই বলছেন, বলা ছাড়া কোনো উপায় নেই, সেই জন্য বলছেন। উনি বলছেন আমরা ভালো করেছি, মানে তৃণমূল ভালো করেছে, ভোটের পার্সেন্টেজ হয়তো বেড়েছে, কিন্তু সেটা তো কথা নয়। ফার্স্ট পাস্ট দি পোস্ট, এইটাই হচ্ছে নিয়ম। এবং সেখানে এটা যদি উল্টোটা হতো তাহলে বলতেন যে আমাদের সাংঘাতিক জয় জয়কার হয়েছে। আর এটা আর একটা ইন্ডিকেশন দেয় যে মানুষ যদি একতাবদ্ধ হয়, তাহলে কিন্তু বিধাননগরে যে ঘটনাটা ঘটেছে সেটা আর হওয়া সম্ভব হবে না। এবং যত দিন যাচ্ছে, ওই যে আপনি যে বললেন অশ্বমেধের ঘোড়া, সেটা ছুটছিল, একটা জায়গায় আটকেছে, এবং আটকা হওয়ার পর থেকেই একটা ডিসিলারেশন শুরু হবে। এবং আমার মনে হয় যে এটাতে শাসক দলের সাবধান হওয়া উচিত এবং মানুষের রায়টাকে মানুষ যেন দিতে পারে সেই কথাটার দিকে যাওয়া উচিত। হয়তো তারা ক্ষমতা নাও থাকতে পারে, সেটা আমি বলছি না, বা থাকতেও পারেন। যদি মানুষে মনে করে যে তারা ভালো কাজ করেছে, সাইকেল দিয়ে ভালো কাজ করেছে, তা থাকতেই পারে। গণতন্ত্রের মানেটাই তো তাই। হ্যাঁ, সাধারণ কথা হচ্ছে যে আমার ভোটটা, আমি নিজে একজন ভোটার, আমি এবং আমার স্ত্রী আমার বাড়ির খুব কাছে ভোট দিতে গিয়েছিলাম, এবং আমার ঠিক বাড়ির সামনেই একটা ওরা বুথ করেছিল, এবং বুথ মানে ওদের ক্যাম্প, এবং যে ছেলেগুলো বসে স্থানীয় একটি ছেলেও নয়, এবং তারা আমাকে দেখে মুখটা নিচু করে বসেছিল, কারণ আমি তো জানি যে এরা এখানকার নয়। আমি তো 30 বছর ধরে 32 বছর ধরে ওখানে বাস করছি, এবং এরপরে যখন হেঁটে আমি যাচ্ছিলাম, আমার 10 মিনিট হেঁটে যেতে লেগেছে, আমরা খুব আস্তে আস্তে হাঁটছিলাম। তো তখন যে ছেলেগুলো সব দূর থেকে দেখতে পাচ্ছে মাথা উঁচু এরকম করে আসছে, কাছাকাছি আসতে মাথা নিচু করে চলে যাচ্ছে, এবং আমি আমার স্ত্রী দুজনেই আমরা ঠিক বললাম যে এটা কারা, এদের তো কখনো জীবনে দেখিনি এখানে। তো এই যে ব্যাপারটা ঘটেছে, এই ব্যাপারটা শাসক দলের পক্ষেও খুব একটা সুবিধাজনক ব্যাপার বলে আমি মনে করি না। একেবারে রিজু, এই বিক্রমদার সঙ্গে এটা নিয়েই কথা হচ্ছিল যে শিলিগুড়িতে পুরো ভোটে এবং এই মহকুমা পরিষদের ভোটে একেবারে স্পষ্ট দলমত নির্বিশেষে সমস্ত বিরোধী এক হয়ে গেছেন এমনটা নয়, 1:1 ফাইট হয়েছে তা নয়, কিন্তু প্রত্যেকে এনশিওর করেছেন যে অন্তত প্রত্যেকটি ভোটার যেন বুথে পৌঁছয়। ঠিক যে কারণে রিগিং এর অভিযোগ কার্যত ওঠেনি, আমি বলছি সিপিএম এর পক্ষে ওঠেনি, তোমাদের পক্ষে ওঠেনি, তৃণমূল কংগ্রেসের পক্ষে ওঠেনি, সেইটা কি ফ্যাক্টর হচ্ছে এই রাজ্যে? যে যখনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে তখনই খানিকক্ষণ আগে বিশ্বনাথ বাবু বলছেন হয় সেয়ানে টক্কর, আর নয় তো বিরোধীরা এগিয়েও থাকছে কোনো কোনো ক্ষেত্রে, শিলিগুড়ি যেটা দেখাচ্ছে। একদম একদম তোমার সঙ্গে এবং বিক্রম কাকা যেটা বলেছেন, বিশ্বনাথ যেটা বলছেন, আমি একমত অ্যাবসলিউটলি। শিলিগুড়ি প্রথম দেখিয়েছিল আমাদের, এবং আজকে মহকুমা পরিষদের রেজাল্ট, শুধু মহকুমা পরিষদের রেজাল্ট নয়, মহকুমা পরিষদের ত্রিস্তর নির্বাচন হয়েছে তো ওখানে, গ্রাম পঞ্চায়েত, আমি এই অনুষ্ঠান শুরুই করেছি আমি জেলা পরিষদ। তুমি রেজাল্টের ট্রেন্ডটা দেখো সুমন, যেখানে পোলটা হয়েছে, মানুষ বাড়ি থেকে বেরিয়ে বুথে পৌঁছে ভোটটা দিতে পেরেছে, সেখানে কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট। এবং এটা নয়, এটাও এদিক থেকে এটাও সত্যি, যেমন ধরো তৃণমূল কংগ্রেস
এখনো যা পশ্চিমবঙ্গের শক্তি অস্বীকার করার জায়গা নেই। হয়তো তৃণমূল কংগ্রেস এমনি ফ্রি ইলেকশন হলেও বহু জায়গায় জিতবে, ফেয়ার ইলেকশন হলেও হয়তো জিতবে, কিন্তু এই বিরোধী শূন্য করে দেব এই ব্যাপারটাতে এত দ্রুত জনসমর্থন কমছে। মানে সল্টলেকের বিক্রম কাকা সল্টলেকের বাসিন্দা, আমার বন্ধু বান্ধব আছে সল্টলেকে, আমার এক ব্যারিস্টার বন্ধু থাকে এডি ব্লকে, সে বললো রিজুদা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার বউ সকালবেলা বেরোতে গেছে, 18-20টা ছেলে মদ খেয়ে বসে আছে বাড়ির সামনে। তাদেরকে প্রশ্ন করলে তারা এমন ভাবে তাকাচ্ছে সে সম্মানহানি হয়ে যাবার মতো অবস্থা, প্রাণ নিয়ে বাড়িতে ফিরে আসতে পারলে বাঁচি। এই পরিস্থিতি যদি সল্টলেকের মতো একটা জায়গা, মানে আপাত দৃষ্টিতে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষরা বাস করে, তুমি ভাবো তো টিটাগড়, কাঁচরাপাড়া, বনগাঁ, হাবড়া, অশোকনগর, এইসব জায়গাগুলোতে নির্বাচনে কি হতে পারে, এটা যদি ট্রেলার হয় তাহলে পূর্ণাঙ্গ ছায়াছবিটা কি বিপজ্জনক। একেবারে রিজুর সঙ্গে কথা বলতে বলতে দ্রুত একবার আপনাদের দেখিয়ে দেবো, যেটা বলছিলাম, গ্রাম পঞ্চায়েত 22টার ভেতরে বামেরা জিতেছে 10টা, তৃণমূল কংগ্রেস 4টি, কংগ্রেস এবং বামেরা যদি একসঙ্গে যায় আরও 3টি তারা দখল করতে পারে, এছাড়া ত্রিশঙ্কু 5টি। পঞ্চায়েত সমিতি মোট 4টি, বামেরা জিতেছে 2টি, তৃণমূল কংগ্রেস 1টিও জিততে পারেনি, 0 এবং ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে 2টি। মহকুমা পরিষদ, হ্যাঁ যদি ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতিটা আবার যদি কংগ্রেস আর সিপিএম হাত মেলায় তাহলে সেটা চলে যাচ্ছে কিন্তু ওদের, নয় সিপিএম নেবে না কংগ্রেস, তারপরে কার্যত ত্রিশঙ্কু একটা থাকছে, ত্রিশঙ্কু একটি থাকছে। মহকুমা পরিষদ মোট 9টি, বামফ্রন্ট 6টি এবং তার ঠিক অর্ধেক তৃণমূল কংগ্রেস 3টিতে জয় পেয়েছে। আমি পরের টেবিলে যাব বিজনের কাছে। বিজন, কোনো সন্দেহ নেই আজকেও নতুন করে মনে করিয়ে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায় যে বীরভূমে উপনির্বাচনে এই জয়, এবং এই জয় হচ্ছে উন্নয়নে আস্থা। আবার মনে করিয়ে দিয়েছেন ওই সাংবাদিক সম্মেলনে যে এই যে কোনো ভোটই হচ্ছে 3টে জিনিসের রিফ্লেকশন, একটা সরকার, একটা সরকারের কাজ, আর একটা হচ্ছে সরকারের মুখ। তাহলে তো বলতে হয় যে শিলিগুড়িতে এই 3টে সুব্রত বাবুর বলে দেয়া পয়েন্টই ধাক্কা খেলো। শিলিগুড়ি মঙ্গল গ্রহে না, এত পজ দিচ্ছ তাই বলছি। শিলিগুড়ি মহকুমা পরিষদ এখানে গতবার কি রেজাল্ট হয়েছিল? আসলে অন্য দলের বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসে আসার পর বোর্ড গঠন, একইভাবে টাকা পয়সা লোভ টোপ দিয়ে নিয়ে তোমরা 2012 সালে ভোটটা দখল করে নিলে, কেটে গেল, কি করা যাবে? তৃণমূল কংগ্রেসে আসার পর যখন ভোট গঠন হলো আর সরাসরি ভোটে লড়াই করে জিতে এসে ভোট দখল, সেখান থেকে দুটো আলাদা কথা আলাদা। এবার বুঝতে পারছো, যদি মুকুল রায় জোগাড় করে দিল আর ভোটে দাঁড়ানো, প্লিজ আমি একটু বলি, দুটো যদি কারোর মনে হয় যে ভোটে লড়াই করে জিতে আসার পর যদি তৃণমূল কংগ্রেস কোথাও ভোট গড়তে না পারত, তাহলে আমি মনে করতাম সেটা ব্যর্থতা। এটাকে আমি সেই অর্থে ব্যর্থতা দেখি না। শিলিগুড়ি মডেল, এই যে মডেল কথাটা বলা হচ্ছে, এই মডেল এখানে মডেল থাকতো না যখন অসীম দাশগুপ্তকে মেয়র পদপ্রার্থী করে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও হতো, সেখানে বিরোধীরা 41টি আসনে 3 থেকে 4 ভালো লাগলো ওটার জন্য। এই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি তাহলে একই রকম ভাবে এই ফ্রি অ্যান্ড ফেয়ার আসন পেত, ওর কথা অনুযায়ী ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি, একই রকম ভাবে। আচ্ছা প্লিজ আমি কিন্তু কারোর কথা ডিস্টার্ব করিনি, প্লিজ আমাকে বলতে দাও। বললাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার প্রশ্ন তখনই ওঠে, চাকরি চলে যাবে, প্রশ্ন তখনই ওঠে বিরোধী শূন্য মনোভাব গণতন্ত্রের ক্ষতি করে। কখনোই এই মনোভাব কোন দেশে কোনোভাবে যদি প্রতিফলন ঘটে, তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। এবার অন্যদিকে যদি শিলিগুড়ির বাইরে, যদি আপনি দার্জিলিং জেলার বাইরে যান, কংগ্রেসের দুর্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের অসামান্য ভালো ফলাফল হয়েছে। আমি মনে করি মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতি ছিল 8টা, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি পঞ্চায়েত সমিতিতে জিতেছে। সেখানে সিপিএম পেয়েছে আসন, পঞ্চায়েত সমিতি আর কোথাও ভোট হয়নি আমি জানি। আসন পঞ্চায়েত সমিতির 8টা আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস পেয়েছে, যেখানে বলেনি
যেখানে মুর্শিদাবাদে সেই অর্থে তেমন কোনো ভালো ফলাফল তৃণমূল কংগ্রেসের ছিল না। শিলিগুড়িতে কিন্তু 22টা পঞ্চায়েত সমিতিতে ভোট হয়েছে, জানি ওটা একটা মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি, আমি জানি। মালদাতে এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মধ্যে যেমন 8টার মধ্যে 4টে পেয়েছে, গ্রাম পঞ্চায়েতে 26টার মধ্যে 12টাও তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত পেয়েছে। মালদার ক্ষেত্রে 8টা মধ্যে 4টে পেয়েছে তৃণমূল কংগ্রেস আসনের মধ্যে, পঞ্চায়েত সমিতির 4টের মধ্যে 2টো পেয়েছে। মালদা এবং মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস কংগ্রেসের দুর্গে যে ভাঙন ধরিয়েছে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ভালো না। কিন্তু তবে একই রকম ভাবে একই সাথে তোমাকে এই ফিগারটা বলতে হবে যে 341টি গ্রাম পঞ্চায়েতে উপনির্বাচন ছিল, 91টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা মনোনয়ন পেশ করতে পারেনি। আপনি একটা আসন বলুন, পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, একটা সাল বলুন যে পঞ্চায়েতে একবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় কেউ জিতেনি, সাংসদ তার এলাকাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। একটা সাল বলুন বিশ্বনাথ বাবু, আপনার মনে আছে? আপনি তো সাইকোলজিস্ট, একটা ইয়ার বলুন কোন ইয়ারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেনি? না না, কিন্তু এটা আছে কি? একটা সাল আছে পঞ্চায়েত 91টা গ্রাম পঞ্চায়েত, 341টা 91। আচ্ছা আপনারা বলবেন তো, আপনি তো আবার বলবেন একটু জেলা পরিষদ মানে একটু বলি প্লিজ। আমি আসবো বিশ্বনাথ বাবু, একবার দ্রুত চলে যাব শিলিগুড়ি স্টুডিওতে, যেখানে শঙ্কর ঘোষ, মেয়র পরিষদ শিলিগুড়ি পুরসভা, শঙ্কর বসেছেন আমাদের সঙ্গে। শঙ্কর, প্রথম যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে, আপনারা একেবারে তৃণমূল স্তরে নেবে ভোটটা করেন, আমার প্রথম প্রশ্ন যে এই যে শিলিগুড়ির সাফল্য, যেটা পুরো ভোটের সাফল্য, সেটা মহকুমা সমিতি মহকুমা পরিষদে রিফ্লেক্টেড হলো, তার কারণ আপনাদের অ্যানালিসিসে কি, আপনাদের বিশ্লেষণ কি? প্রথমত আমরা মনে করি সারা রাজ্যেই একটা উপাদান তৈরি হয়েছে এবং সেই উপাদানটা নিশ্চিতভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই উপাদানকে সামনে রেখে আমরা 3টে ভাগে আমাদের স্লোগানকে আমরা নির্ধারিত করেছিলাম। প্রথমত হচ্ছে যে নিজের পছন্দে ভোট জন্য গ্রামকে ঐক্যবদ্ধ করো, একটা সামগ্রিকভাবে গ্রামের মধ্যে এই স্লোগানটা তুলেছিলাম। দ্বিতীয় আমাদের স্লোগান ছিল যে তৃণমূল কংগ্রেস হাটাও, গ্রাম বাংলা বাঁচাও, এটা ছিল আমাদের দ্বিতীয় স্লোগান। এবং তৃতীয় পর্যায়ে আমরা মানুষের কাছে এটা বলেছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারে একমাত্র বামপন্থীরা, ফলে বামপন্থীদেরকে শক্তিশালী করা হোক। এই 3টে স্লোগানকে পর্যায়ক্রমে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম এবং ফলে স্বাভাবিকভাবেই তার একটা প্রতিফলন এই রাজ্যে এই মহকুমা পরিষদ নির্বাচনে 3টে স্লোগান আপনারা পৌঁছে দিলেন। আমার পরের প্রশ্ন যে শিলিগুড়িতে পুরো ভোটে এবং মহকুমা পরিষদের ভোটে যেটা পারলেন, দক্ষিণবঙ্গে তার প্রতিফলন পড়ছে না কেন? আমি জানি কিঞ্চিত বিড়ম্বনায় পড়বেন, কিন্তু প্রশ্নটা না করে পাচ্ছি না। প্রথমত হচ্ছে আপনাকে এটা বুঝে নিতে হবে যে ভৌগোলিকগত অবস্থান হোক, রাজনৈতিক, সাংগঠনিক অনেকগুলো উপাদানের উপরেই একটা নির্বাচনের জয় নির্ভর করে। উত্তরবঙ্গে এই মুহূর্তে যেটা করা সম্ভব হচ্ছে তার কিছু পরিস্থিতিগত উপাদান নিশ্চিতভাবে এখানে তৈরি ছিল, সেই উপাদানকে আমরা কাজে লাগাতে পেরেছি এবং আমরা মনে করি এটা যে দক্ষিণবঙ্গেও এই উপাদানগুলো তৈরি হয়েছে। শাসক দলের বলগাহীন সন্ত্রাস এই উপাদানগুলোকে প্রস্ফুটিত হতে দিচ্ছে না। কিন্তু যে পরিস্থিতি শঙ্কর, অশোকবাবুর মতো লিডারশিপ না, এই কথা আমরা মনে করি না, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে উপাদানগুলো তৈরি হয়েছে সেই উপাদানকে কাজে লাগানোর মতন সংগঠন এবং সামগ্রিক যে একটা রাজনৈতিক, সামাজিক, ভৌগোলিক যে পরিস্থিতিগুলো আছে, এই দুটোর পারস্পরিক মেলবন্ধন হলেই দক্ষিণবঙ্গেও এই ফল সম্ভব এবং অনতি দূরেই এই ফল দক্ষিণবঙ্গেও বামপন্থীরা দেখাতে সক্ষম। ফাইন। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত, আমি শঙ্করের কাছে আবার যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিফলন পড়ছে না কেন। দেখুন, উত্তর পারে, দক্ষিণ কেন পারে না? অশোক ভট্টাচার্য পারলে সূর্যকান্ত মিশ্র, গৌতম দেবরা কেন পারেন না? প্রশ্ন সিপিএম এর অন্দরেই।
নিজের ভোট নিজে দিন, বাধা পেলে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ান। এই ডাক দিয়েই কয়েক মাস আগের শিলিগুড়ি পুরো ভোটের সময় ঝাঁপিয়েছিলেন অশোক ভট্টাচার্য। বিরোধীদের অঘোষিতভাবে ঐক্যবদ্ধ করে রুখে দিয়েছিলেন ভোট লুট, সন্ত্রাস। কিন্তু একই দিনে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ে বিধাননগরে। বুথ জ্যাম, অবাধ ছাপ্পা, বহিরাগতদের দাপাদাপি। কিন্তু কোথায় প্রতিরোধ? শিলিগুড়িতে সক্রিয় সিপিএম, বিধাননগরে যেন উধাও। অসীম দাশগুপ্ত থেকে রমলা চক্রবর্তী কার্যত একা। আর এখানেই বহু সিপিএম সমর্থকের প্রশ্ন, ভোটের ফল যাই হোক না কেন, অশোক ভট্টাচার্যরা যদি শিলিগুড়িতে সন্ত্রাস রুখে দিতে পারেন, তাহলে দক্ষিণবঙ্গে তা কেন করে উঠতে পারে না সিপিএম? কেন বারবার হুঙ্কার দিয়েও বাস্তবের মাটিতে ব্যর্থ গৌতম দেবরা? শিলিগুড়ি মডেলের ধাঁচে তারাও তো বিধাননগরে সিটিজেন্স ফোরাম গড়ে তুলেছিলেন, কিন্তু ভোটের দিন তা দেখা গেল কোথায়? সিটিজেন্স ফোরাম কি করতে পারে? মানুষকে বলেছে আপনারা সকাল সকাল আসুন, ভোট দিন, এইসব কথাই বলেছে। সিটিজেন ফোরাম তো এখনো অস্ত্র হয়ে উঠতে পারেনি। কেন উত্তরে অশোক ভট্টাচার্যরা সামনে থেকে লড়াই করলেও দক্ষিণে রবীন মণ্ডলের মতো বর্ষিয়ান নেতারা পরাজয়ের আশঙ্কায় ভোটে নেমেও কার্যত পালিয়ে বাঁচলেন? প্রশ্ন বহু সিপিএম সমর্থকের। বুধবার উপনির্বাচনের ফল বেরোনোর পর দেখা গিয়েছে সূর্যকান্ত মিশ্রের নিজের এলাকা নারায়ণগড়ে একটিমাত্র পঞ্চায়েত সমিতির ভোটেও জয়ী হয়েছে সেই তৃণমূলই। আর বারবার প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে উত্তরে সাফল্য এবং দক্ষিণবঙ্গে ব্যর্থতাই আলিমুদ্দিনের কর্তাদের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। নিরপেক্ষভাবে এ রাজ্যে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। শহরের পর গ্রামেও অশোকের ঐক্যবদ্ধ লড়াই ডিভিডেন্ড এনে দিল। আগামী দিনে সিপিএম কি পারবে গোটা রাজ্যে এইভাবেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে, নাকি তা আটকে থাকবে শুধু শিলিগুড়িতেই? উত্তর মিলবে 2016 বিধানসভা নির্বাচনে। এবিপি আনন্দ। শঙ্কর ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো সুব্রত মুখোপাধ্যায়, বর্ষিয়ান মন্ত্রী, হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা। আজকে এই যে প্রচার যেটা অশোক ভট্টাচার্য কিংবা শঙ্কর ঘোষেরা করেছেন, তাকে সরাসরি আক্রমণ করেছেন, অনৈতিক প্রচার বলেছেন। দেখবো কি বলেছেন সুব্রত বাবু। খুব নিম্নমানের প্রচারের মধ্যে দিয়ে দু একটা জায়গায় ওরা জয়লাভ করেছে, যেখানে কোনো নীতি নেই, যেখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই। সম্পূর্ণভাবে অশোকবাবু গিয়ে বলেছেন যে আমাদের ভোট দিন সিপিএমকে, যদি মনে করেন হেরে যাচ্ছি তাহলে কংগ্রেসকে দিন, যদি মনে করেন কংগ্রেস জিততে পারবে না তাহলে বিজেপিকে দিন। তো এই ধরনের অনৈতিক প্রচারের মধ্যে দিয়ে কোথাও কোথাও মানুষ একটু বিভ্রান্ত হয়েছে। শঙ্কর, আপনি শুনতে পারলেন? অনৈতিক নিচু মানের প্রচার, সরাসরি আক্রমণ সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল দলটাই হচ্ছে একটা অনৈতিকতার রূপ। ফলে তার সর্বশেষ উদাহরণ আপনারা দেখেছেন নির্বাচন কমিশনারের ইস্তফা এবং পরবর্তীকালে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ ইত্যাদি প্রশ্নে। আমি সুব্রত বাবুর মন্তব্যের কোনো জবাব দিতে চাই না। আমরা মনে করি যে আমরা যে কাজটা করছি সেই কাজটা সুষ্ঠুভাবে করবার জন্য মানুষের মধ্যে তার একটা প্রভাব ঘটাতে পারছি, এবং এই কাজটাকেই আমরা করে যাব। নীতি অনৈতিকতার প্রশ্নে সুব্রত বাবুরা চর্চা করুন, আর আমরা আমাদের কাজটা করব। এটাই আপাতত আমরা এইভাবেই এগোতে চাই। শঙ্কর, আমি দেবজ্যোতি বলছি, আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে। তুমি বললে তৃণমূল হাটাও, গ্রাম বাংলা বাঁচাও, এটা তোমাদের স্লোগান ছিল। আমার তোমার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তোমার কাছে একটাই প্রশ্ন, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সিট, এমনকি পঞ্চায়েত সমিতির সিটও দেখা যাচ্ছে যেখানে কংগ্রেস আর সিপিএম যদি হাত মেলায় তাহলে ভোটটা দখল করতে পারে। গ্রাম পঞ্চায়েতের প্রায় গোটা 3-4 আসন দেখছি, পঞ্চায়েত সমিতি আমরা দেখতেই পাচ্ছি ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতি হাত মেলালে তবেই তোমরা দখল করতে পারে। এক্ষেত্রে কি তোমরা কংগ্রেসকে সমর্থন দেবে বা কংগ্রেসের কাছ থেকে সমর্থন নিয়ে সেই পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত দখলে রাখবে? কি ঠিক করেছো? প্রথমত তো আমাদের স্লোগান আছে তৃণমূলকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখা। ফলে পরিস্থিতি মোতাবেক আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমি দ্রুত একবার দেখব, বিধাননগরের সঙ্গে বারবার তুলনা করছেন আমাদের বক্তারা, এই মুহূর্তের অতিথিরা। বিধাননগরে খুব স্বাভাবিকভাবে আজকে এই শিলিগুড়ির ফলাফল সামনে আসার পর যেটা সব থেকে স্বাভাবিক প্রশ্ন, সেটা হচ্ছে সেই জন্যই কি লাগাম ছাড়া সন্ত্রাস প্রয়োজন হয়ে পড়েছিল বিধাননগরে? দেখুন। শহরের পর এবার শিলিগুড়ির গ্রামেও বামেদের জয় জয়াকার। অশোক ভট্টাচার্য বলছেন ভোট লুট রুখতে পেরেই এই সাফল্য। যদি গুন্ডামি করতো, যদি সবসময় ভোট দিতে না দিত, আটকাতো সমস্ত মানুষকে ভোট দানের ক্ষেত্রে, তাহলে কি জয়টা অর্জন করা যেত না। একই বক্তব্য সূর্যকান্ত মিশ্রেরও। নির্বাচনের দিন বেশিরভাগ বুথই দখল করা হয়েছিল, বিশেষ করে দক্ষিণ বাংলায়। শিলিগুড়িতে ব্যতিক্রম হচ্ছে, বেশি বুথ ওরা দখল করতে পারেননি।
শনিবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শিলিগুড়িতে ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হলেও বিধাননগরে কিন্তু সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়েছে। দিনভর দাপিয়েছে বহিরাগতরা। দরজা বন্ধ করে অবাধে ছাপ্পা চলেছে। বালিতে তো ভোটের দিন শ্মশানের শান্তি বিরাজ করেছে বলে দাবি বিরোধীদের। আগাম হুমকিতে বিরোধীরা ঘরবন্দি, কেউ সাহস করে ঘর থেকে বেরোলেই মার, ফলে শান্তিতে অবাধে দৌরাত্ম্য। আসানসোলেও গণতন্ত্রের উৎসবে সেই পেশি শক্তির প্রয়োগ। আর তাই এই প্রেক্ষাপটে বিরোধীদের দাবি, শিলিগুড়ির মতো অন্যান্য জায়গাতেও ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারলে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই আশঙ্কাতেই সন্ত্রাসের পথে হেঁটেছে শাসক দল। এ নিয়ে বিশেষজ্ঞ মহলেও উঠেছে প্রশ্ন। যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পেরেছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানেই কিন্তু বিরোধীরা তাদের জায়গা ফিরে পাচ্ছেন। অর্থাৎ শাসক দলের কাছেই একটা সিগন্যাল যাচ্ছে এটা থেকে যে শান্তিপূর্ণ ভোট হলে শাসক দলের যে ইরোশনটা সেটাতে তারা হেরে যাচ্ছেন। তৃণমূল অবশ্য শুরু থেকেই সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়ে আসছে। তাদের দাবি, এই মুহূর্তে রাজ্যে বিরোধীরা এতটাই দুর্বল যে কড়া টক্কর দেওয়ার পরিস্থিতিতেই তারা নেই। কিন্তু পাল্টা রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে বিধাননগরে কেন বহিরাগত বিধায়ক কাউন্সিলরদের ঘাঁটি গেড়ে ভোট করাতে হলো? কেন সাংবাদিকদের মেরে রাস্তা থেকে সরানোর চেষ্টা করতে হলো? তাহলে কি সত্যিই কোথাও শাসকের মনে ভয় উকি দিচ্ছে? রাজ্যের সর্বত্র অবাধ ও সুষ্ঠু ভোট হলে কি অন্য ছবি উঠে আসতে পারে? উত্তরটা আগামী দিনেই মিলবে। সনদ ঝা, এবিপি আনন্দ। কোনো সন্দেহ নেই দেবজ্যোতি যে বহু জায়গায় তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী এবং সব জায়গায় বিরোধীরা চ্যালেঞ্জের মুখে ফেলছে, ছবিটাও এরকম নয়। কিন্তু এই শিলিগুড়ির ভোট কি গোটা রাজ্য জুড়ে অবাধ নির্বাচন হলে কি ফলাফল হবে সেটাকে একটু অনিশ্চিত করে দিল। শাসকেরা নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই। তার থেকেও আমার মনে হয় আর একটা প্রশ্ন পাশে, এটা তো বটেই, এর পাশাপাশি আর একটা প্রশ্ন তুলে দিল, এই জন্যই কি সন্ত্রাসটা দক্ষিণবঙ্গে তৃণমূলকে করতে হচ্ছে? যে তৃণমূলকে একটা করে ফিয়ার সাইকোসিসে ভুগছে। ঠিকই বলেছো তুমি, দক্ষিণবঙ্গে তৃণমূল শক্তিশালী, এটা অস্বীকার করা যাবে না। ও খুব ভালো পয়েন্ট বলেছে। দেখবে মালদা, মুর্শিদাবাদে কিন্তু বাই ইলেকশন যেগুলো হয়েছে কম্পারেটিভলি কিন্তু কংগ্রেসের কিন্তু ভ্রুকুটি হওয়ার সময় এটা, যে তৃণমূল কিন্তু পেনিট্রেট করছে মালদা মুর্শিদাবাদে এই বাই ইলেকশন গুলো। মুর্শিদাবাদের 9টার মধ্যে বামফ্রন্টের জেতা 4টি। আমি যেটা বলছি, কিন্তু আর একটা জিনিস, তাহলে কি ওই ফিয়ার সাইকোসিস কাজ করছে যে আমি কিন্তু রিগিং ছাড়া জিততে পারবো না? হয়তো রিয়েলিটি যেটা সেটা নয়, তুমি এটা বারবার বলছিলে। আমি আগের দিনের শো দেখতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা হয়তো এখনো অনেকটা ফ্যাক্টর, কিন্তু কোথাও একটা ফিয়ার সাইকোসিস কাজ করছে। কেন কাজ করছে দেখো, সেই জন্য বোধহয় এই র্যাম্পেড রিগিংটা করতে হচ্ছে। না, জনপ্রিয়তা আমি বারবার যে প্রশ্নটা তুলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যদি ফ্যাক্টর হয় তাহলে অর্জুন সিং এত গুরুত্বপূর্ণ কেন? ঠিক ঠিক। তাহলে সুজিত বোস এত গুরুত্বপূর্ণ কেন? আমি তাদের পাশে থাকতে দলের সার্বিক ভাবমূর্তি আমি কালি লেপছি দিনের পর দিন, তাদের ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি, একটা সার্বিক নিন্দা প্রস্তাব আনতে পারছি না। আমি কিন্তু আমি বলছি যে তৃণমূল যদি ডিপেন্ডেন্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ডিপেন্ডেন্ট, অর্জুন সিং এর উপর আমি মনে করি যে তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে সল্টলেকের যে প্ল্যানিং, পুলিশ তুমি চুপ থাকবে, আমরা র্যাম্পেন রিগিং করে বাইরের লোক, এটা সর্বোচ্চ স্তর থেকে না হলে হয় না। এবং তার মানে ফিয়ার সাইকোসিস কাজ করছে, রিগিং না হলে বোধহয় আমি বোধহয় 50-এ 50, 60-এ 60, 70-এ 70 হতে পারবো না। এই ভয়টা কাজ করছে। কেন বলছি দেখো, তোমরা কোথায় এটা আলোচনা করছে, তুমি এটা লক্ষ্য করে দেখো। ও বলছিল 2011 সালে সুমন, এই যে 3টে বিধানসভা না, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি, এই যে 3টে বিধানসভা, যেটা নিয়ে হচ্ছে শিলিগুড়ি শহর কর্পোরেশন আর শিলিগুড়ি মহকুমার গ্রাম, এই 3টেই কিন্তু তৃণমূল আর তার জোট সঙ্গে জিতেছিল কংগ্রেস। একটাও কিন্তু বামফ্রন্ট পাইনি। শিলিগুড়ি নিয়েছিল হচ্ছে ওই তোমার রুদ্রপ্রসাদ বাবু মানে তৃণমূল, আর বাকি 3 জোট সঙ্গে কংগ্রেসরা পেয়েছিল। বামরা পেয়েছিল 0। 11 থেকে 15, 4 বছরের মধ্যে শিলিগুড়ি শহর প্রথমে দখল করলো বামেরা, এবার শিলিগুড়ি গ্রাম দখল করে নিল, মানে ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, এগুলো সব দখল করে নিল। 4 বছরের মধ্যে 3টে বিধানসভার চেহারা পাল্টে গেল। সেটা জোটে, সেটা জোটে ছিল, জোটের বাইরে, হ্যাঁ জোট তো ছিলই, এই বললামই তো, জোটের 3টেতে। এবার কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে চলে গেল, আলাদা করে লড়েছে, আলাদা করে লড়লেও বাম, কংগ্রেস, বিজেপি এবং পাহাড়ের দল একসঙ্গে মিলে উপাদান তৈরি করলো। আমি বলছি যে তুমি ঠিক উল্টো যুক্তিটা দিচ্ছ, জোটের লড়াটাই তো সুবিধাজনক। তাই তো, মানে কি ওটাই জোটে লড়েছিল, এটা আলাদা করে জোটলে জিতলো, তার মানে 4টে দল এক জায়গায় হয়েছে, লেফট, কংগ্রেস, এক জায়গায়, মানেটা কি? বিজেপি, পাহাড়ের দল এক জায়গায় এসে গেল, সবাই আলাদা প্রার্থী দিচ্ছে এক জায়গায়। দ্বিতীয় পয়েন্ট, আবার সোনিয়া গান্ধী তৃণমূলের সভাধিপতি, এরকম করে ভোট দেখেছো? সভাধিপতি মানে যে মেন চিফ মিনিস্টার,
জ্যোতি তীরকে সে হেরে গেছে। মানে যে সভাধিপতি তো মূলপুর, যেমন কর্পোরেশন মেয়র মূলপুর, হ্যাঁ তবে এই অবস্থা হয়েছে, বুদ্ধবাচ্চার ছেড়ে গেছিল, এরকম বাবাদের খারাপ অবস্থা হয়েছিল। তার মানে উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি নিয়ে খুশি থাকুক, সারা বাংলায় তৃণমূল জিতুক, এই তো স্লোগান। আমি একটা দেখো বলছো না, সেই নন্দীগ্রাম থেকে কিন্তু হাওয়াটা উঠেছিল, সেই হাওয়া কোথায় চলে গেল তুমি জানো না, কিন্তু কোথা থেকে কোন হাওয়া উঠবে। 3 আমার মনে হচ্ছে হাওয়া নয়, স্ফুলিঙ্গ, অশোক ভট্টাচার্যের মতো লিডারশিপ লেফট ফ্রন্টের কিন্তু দক্ষিণবঙ্গে অভাব রয়েছে। অশোক ভট্টাচার্যের মতো লিডারশিপ লেফট ফ্রন্টের কিন্তু দক্ষিণবঙ্গে অভাব রয়েছে। মানে এইরকম একটু ডাইনামিক রাস্তায় নেমে অশোক ভট্টাচার্য জিজ্ঞেস করছে কেন পারলেন, বললে গত 4 বছর ধরে আমরা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছি, আমরা কিন্তু ঘর বন্ধ করে মিটিং করি, গ্রেফতার হয়েছেন, ঘর বন্ধ করে মিটিং করিনি, রাস্তায় বসে মিটিং করছেন, সবাইকে নিয়ে করছেন। এই যে রাস্তায় আছি 11 পর থেকে কিন্তু করছেন, রেজাল্টটা পেলেন কিন্তু 15 এসে, 11 পর কিন্তু পাননি, যত বাই ইলেকশন ডাইরেকশন হেরেছেন, রেজাল্টটা পেলেন 15 এসে। দক্ষিণবঙ্গের বামেদের যেটা হয়েছে, ওই 11 হেরে ওই যে ঘরের মধ্যে ঢুকে গেল, সবে তারা এই নামলো। এই যে তোমার নবান্ন অভিযান, লালবাজার অভিযান, এই আস্তে আস্তে একটু চিটফান্ড নিয়ে সামান্য বেশি কিছু করেনি, টেট নিয়ে সামান্য বেশি কিছু করেনি, না মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এসছে কিছু করবো না, সবে নামা আরম্ভ করলো। অশোক ভট্টাচার্য এই ভুলটা করেনি, উনি 11 হেরেছেন, তার পরদিন থেকে রাস্তায় নেমেছেন। এইটা বোধহয় একটা ফারাক হয়ে যাচ্ছে। না আমি তো জেনারেলি কথা বলতে চাইছিলাম অনেকক্ষণ ধরে, সেটা হচ্ছে যে আমি শুরুতেই ফার্স্ট পার্টি বলেছি যে এই যে শিলিগুড়িতে যে বিপুল জয় হয়েছে, সে বিজনবাবু যাই বলুন, এটা গোটা রাজ্যের গণতান্ত্রিক মানুষের জয়। এবং এই যে আমি একটা ফিচারের কথা বললাম, এই যে হাসনাবাদের এটা ব্যাপক সন্ত্রাস, লোককে খুন করে দিয়েছে জাহাঙ্গীর আলমকে, সেই সিটেও প্রায় 400-র কাছাকাছি ভোটে আমরা জিতেছি। মানুষ যেখানে ভোট দিতে পারছে সেখানে ফলাফলটা ক্লিয়ার, যে মানুষ যদি ভোট দিতে পারে। আর বিধাননগরের যে ছবিটা, বিধাননগর, আসানসোল, বালি যে ছবি সংবাদ মাধ্যম দেখিয়েছে, এখানে বিক্রমবাবু তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। শিলিগুড়ির আরো একটা সিলভার লাইনিং আছে, এবং আজকের যে ফলাফল তার একটা ট্রেন্ড কিন্তু ক্লিয়ার, যে তৃণমূলের অল্টারনেট হচ্ছে লেফট। এই যে নকল কথার যুদ্ধ, ওয়ার অফ ওয়ার্ডস, তার পরিণতি যে ম্যাচ ফিক্সিং, এটা লোকে বুঝে গেছে। এবং সেই কারণেই যে তৃণমূলকে ঠেকাতে পারে একমাত্র লাল ঝান্ডাই। গোটা ইলেকশনের যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন, এটা একেবারে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা কিন্তু নেপালি ভোট পেয়েছো, কোথায় নেপালি ভোট এবং আদিবাসী ভোট কিন্তু তোমরা না, তো মানুষ চা বাগানের যে লড়াই, চা বাগানের যে লড়াই, ধারাবাহিক যে লড়াই, চা বাগানের যে লড়াই, এবং অশোকদা আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, মানে এই ঠ্যাঙারেরা ঝাঁপিয়ে পড়েছে, সবাইকে একজোট করেছিলেন অশোকদা। এইটা একটা নেতৃত্বের কারিশমা। আমি যেটা বলতে চাই, যা দেখা গেছে, তো আলোচনা এখানেও হয়েছে, বিধাননগর এই যে দক্ষিণবঙ্গের এই সেক্টরগুলো যে ভোট হয়েছে, যে পরিমাণে বাউন্সাররা, মন্ত্রীরা বলছেন এই যে 1 ঘন্টায় 21 জন সাংবাদিককে পিটিয়ে দিলেন, পিটিয়ে দিয়ে তারপর বলছেন সাংবাদিক ঢুকবেন কেন? আরে ওটা হিব্রু ভাষায় লেখা ছিল না, ইলেকশন কমিশন ইস্যু করেছে, ওখানে ঢোকা যায়। আজকে আবার সংবাদপত্রে দেখছি উনি বলছেন ঢুকবে, কিন্তু ঢুকে আবার লোককে জিজ্ঞাসা করবে কেন তুমি আপনি বহিরাগত কিনা। মানে এই যে দলে দলে মন্ত্রী যে ভঙ্গিমায়, মানে আমার সিলভার লাইনিং কোথায়, যে মানুষ, আমি শুরুতেই বলছি, যে মানুষ ভোট দিতে পেরেছেন তাকে যেমন সেলাম, যে মানুষ এত কিছু সত্ত্বেও বেরিয়েছেন ভোট দিতে, ভোট হয়তো দিতে পারেননি, তাকেও সেলাম। সিলভার লাইনিং কোথায়, ওই যে 41 নম্বর ওয়ার্ডে বিধাননগরে যারা ভোটার মানুষ, ওখানকার দলমত নির্বিশেষে তারা ঠিক করেছেন, তারা জানেন কে জিতবেন, মানে বাউন্সাররা কাকে জিতিয়ে দিয়ে গেছে তারা জানেন, তারা তো ভোট দিতে পারেননি, কিন্তু এটা ঠিক করেছেন আগামী 5 বছর তৃণমূলের ওই প্রার্থীকে, ক্যান্ডিডেট যিনি জিতে আসবেন, তাকে সামাজিকভাবে বয়কট করা হবে। আসলে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, এটা ক্লিয়ার। এই ধরনের আক্রমণটা এই জন্যই, মানুষ যদি মতামত দিতে পারে তৃণমূলের হাত ঠেকানো যাবে না, যত মারবে তৃণমূল তত হারবে, যত দখল করবে তত জমি হারাবে। শিলিগুড়ি মহকুমা নিয়ে শব্দ বলছে সিলভার লাইনিং, কিন্তু এবার সুশান্ত রঞ্জন উপাধ্যায় যখন চলে গেলেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায় থিম্পু থেকে এসে আজকে কার্যভার গ্রহণ করলেন, সত্যি কি গণতন্ত্রপ্রিয় মানুষ যারা নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনের ওপর বিপুল আস্থা এবং ভরসা রাখে, তারা আশ্বস্ত হলেন? দ্রুত এই পালাবদলের খবরটা দেখে অবশ্যই এই বিষয়ে আমাদের জরুরি আলোচনায় আসবো। দেখুন,
সরলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আরো জোরালো প্রশ্নচিহ্ন তৈরি হলো বিরোধীদের মনে। মমতার গুড বুকে যারা, তারা ইলেকশন কমিশনারের দায়িত্ব পালন করবে, আর আমরা কি করে ধারণা করব যে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার আমাদের জন্য কিছু ভাববে? অসম্ভব কথা। মুখ্যমন্ত্রীর শপথ সঙ্গী হিসেবে ভুটানে গিয়েছিলেন আলাপন। বুধবার তড়িঘড়ি সফর কাটছাট করে শহরে ফেরেন তিনি, যান রাজ্য নির্বাচন কমিশনে। সেখানে অস্থায়ী নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন তিনি। বিকেলে জানান 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে না। আমাদের আলোচনা এখনো জারি আছে, এইটুকু বলা যায় কাল কোনো রিপোর্ট তো হওয়া সম্ভব না, দেয়ার ইজ নো নোটিফিকেশন। 9 তারিখ ভোট গণনা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কাউন্টিংয়েও নর্মালি যার নিয়মাবলী ম্যানুয়াল অফ ইনস্ট্রাকশনস আছে তাতে যে সময়সীমা দিয়ে করতে হয়, there are always extraordinary provisions that could be invoked, but normally I don't visualize immediate decisions on that front without more detailed examination of the issue. এই পরিস্থিতিতে আদৌ পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়েও সন্দিহান বিরোধীরা। তাদের বক্তব্য, নয়া অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার এমনটা বলবেন না তো যে পুনর্নির্বাচনের প্রয়োজনই নেই। এ নিয়ে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রেখেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। I am deliberately avoiding this question because whether the commission would like to revise its own instruction regarding the reasonable time limit that should be given to the candidates is a question that is under processing and examination. পদ ছাড়ার আগে সুশান্ত রঞ্জন উপাধ্যায় ঘোষণা করেছিলেন 8 তারিখ পুনর্নির্বাচন হবে এবং 9 তারিখ ভোট গণনা, কিন্তু সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই গোটা বিষয়টি এখন নির্ভর করছে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়ের ওপর। রাজশ্রী দত্তগুপ্ত ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। নিঃসন্দেহে তার সুললিত বাংলা ভাষায় এবং আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিকের দক্ষতায় বহু প্রশ্ন ডজ করে গেছেন আলাপনদা। আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইনত তার নিয়োগ হয়েছে এটুকু তিনি জানেন, কিন্তু বৃহত্তর নৈতিকতা বা এথিক্সের প্রশ্নে বৃহত্তর জনমত সিদ্ধান্ত নেবেন। জনমত সিদ্ধান্ত নেবে, কিন্তু বেসিক কিছু প্রশ্ন তো থেকে যায় বিশ্বনাথ বাবু। আমি বলছি যে প্রথম যে প্রশ্নটা থাকে, আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এসিআর। আপনি মানে আমি বলছি যে অশোক গুপ্ত বলুন, অজয় সিনহা বলুন, প্রত্যেকে অবসর নিয়ে গেছিলেন মুখ্য সচিব পদ মানে পদমর্যাদার। আজকে মুখ্যমন্ত্রী ওনার এসিআর লিখবে, উনি কোন সিদ্ধান্তটা নেবেন যাতে মুখ্যমন্ত্রী ফার্স্ট মানে যখনই আমি আজকে শুনলাম যে ওই মানে জাস্ট মানে উনি দায়ভার থেকে জাস্ট আপাতত অব্যাহতি দেওয়া হচ্ছে, আসলে উনি ফিরে যেতে পারেন আগামী দিনে, তার মানেই হলো যাবেন, মানে যাবেন এক্স্যাক্টলি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? ওনার আমি যতদূর জানি 6 বছর চাকরি বাকি আছে। কত থাকবেন এই পদে? 6 মাস। তার এক্স্যাক্টলি যদি 6 বছর থাকে, শেষে গিয়ে ওখানে থেকে রিটায়ার্ড করতে হবে। শুধুমাত্র এই বিধাননগর, বালি আর এই তিনটে কর্পোরেশনের বাই ইলেকশনটুকু করাবেন। আমার ফার্স্ট বিষয় যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে দেখুন, আলটিমেটলি কিন্তু কিছু দাঁড়ালো না, কারণ এই মানুষটিকে পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে। ফলে এই মানুষটির পক্ষে নিরপেক্ষ স্বাধীন কতটুকু সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওয়েবক্যাম আর ফুটেজ নিয়ে, উনি প্রথমেই যেটা বললেন, আমি আবার বলছি অত্যন্ত দক্ষতার সঙ্গে এড়িয়ে গেলেন। আলোচনার মধ্যে আছে ম্যাটার আন্ডার এক্সামিনেশন ইত্যাদি ইত্যাদি বলে বলে টিপিক্যাল ব্যুরোক্রেটিক ওয়ার্ড। হ্যাঁ, এবং ইঙ্গিত খুব স্পষ্ট। আমি 100টা ক্যামেরা খুলে দেখা হবে। আমি আপনাকে আবারও বলছি যে ইলেকশন কমিশনের, যদি আপনি ন্যাশনাল ইলেকশন কমিশনের কাজকর্ম দেখেন, এটা ওপেন কাজকর্ম। ন্যাশনাল ইলেকশন কমিশন সাধারণ মানুষের জন্য মানে সব সময় সিটিজেন ফ্রেন্ডলি ওয়েতে কাজ করে। এখানে যদি উনি মনে করেন যে নবান্নের মানে টিপিক্যাল আমলাদের মতন একটা হাইড অ্যান্ড সিক, মানে গোপনীয়তা হলো আমলাতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে গোপনীয়ভাবে কিছু আমলাতান্ত্রিক কোড ব্যবহার করে এই প্রতিষ্ঠানটা চালাবেন, তাহলে কিন্তু আলটিমেটলি ভোটারদের কাছে তিনি পৌঁছতে পারবেন না, এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু ভার্চুয়ালি শাসকের একটা প্রতিষ্ঠান। এটা আপনাকে কে বললো? আমি বলছি ওনার যে কারণে নিয়োগ হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে, সেই কারণটা সার্ভ করে উনি চলে যাবেন। ওনার তো অস্থায়ী পদ, আবার মুখ্যমন্ত্রী নিজে ওনার এসিআর লিখবেন। না, আমি আলাপন বাবু ঝুঁকি নেবেন কেন? আমার প্রশ্ন তাই। আমি দুটো প্রশ্ন এখানে খুব পরিষ্কার করে করতে চাইছি। একটা হলো যে ব্যবস্থাটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেস পেশের চাপ মানে সংবাদ মাধ্যমের চাপে কিছুটা মেনে নিল,
আলটিমেটলি কিন্তু তাদের সমস্যা মিটলো না। শুধু সংবাদ মাধ্যম না, আজকে আমি নাম বলতে চাই না, এই রাজ্যের স্বনামধন্য একজন আইনজীবী তিনি ড্রাফট তৈরি করেছিলেন যে কোর্টে যাবে, এবং এখনো কোর্টে গেলে কিন্তু এই মামলার যথেষ্ট গুরুত্ব থাকবে, কারণ যে 2006 কিষাণ সিং তেমন বাংলায় পরিষ্কার করে বলা হয়েছে যে তার সাথে কোনো রাজ্য সরকারের কোনো সম্পর্ক থাকবে না, তিনি রাজ্য প্রশাসনের বাইরে থেকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করবেন। যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখন এই মুহূর্তে ইলেকশন কমিশনারের পদে বসানো হয়েছে, তাতে তার সাথে রাজ্য সরকারের অ্যাটাচমেন্ট থেকেই যাচ্ছে, তার নানা এসিআর থেকে শুরু করে তার আগামী দিনের ভবিষ্যৎ রাজ্য সরকারের হাতের উপর নির্ভর করছে। ফলে এটা সরাসরি সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টের এগেইনস্টে গিয়ে রাজ্য সরকারের অবদান। একেবারে একদিকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, অন্যদিকে অবশ্যই আবার নৈতিকতা এবং স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন কোথাও কি ধাক্কা খাচ্ছে? বিক্রমবাবু, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি বলুন যে 6 মাস পরে যার এসিআর এবং কর্মক্ষেত্রের শেষে স্বয়ং মুখ্যমন্ত্রী লিখবেন তিনি একটা অস্থায়ী পদের জন্য তাদের অসন্তুষ্ট করবেন কেন? আমি আলাপন 2 নম্বর হচ্ছে এরকম অস্থায়ী পদের জন্য আপনি যাকে বসালেন, মানে একদিকে তার, আমি খুব স্থূল শব্দ ব্যবহার করছি যে বিরোধীরা মাঝে মাঝেই করছেন, মার্জনা করবেন, সেটা হচ্ছে টিকি বাঁধা আছে নবান্নে, আর তিনি এমন কি একটা স্বশাসিত সংস্থার মাথায় বসানোটা নৈতিকভাবে বা সাধারণের চোখে কতটা ঠিক কাজ হলো? দেখুন, স্টেট ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল পোস্ট। কৃষ্ণদা যে কথাটা সেদিনও 2 দিন আগেও বলেছেন, আমি তার সঙ্গে একমত। এই কনস্টিটিউশনাল পোস্টের মানেটা হচ্ছে ফ্রি এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, এবং তাকে অনেক সময় অ্যাকশন নিতে হতে পারে এগেইনস্ট দি রুলিং পার্টি, এগেইনস্ট দি গভর্নমেন্ট, এবং সেই অবস্থায় এর পক্ষে সেটা করা এগেইনস্ট দি পুলিশ। গভর্নমেন্টের মধ্যে তো পুলিশ আছে, পুলিশ গভর্নমেন্টের বাইরে নাকি? গভর্নমেন্টের তো একটা পার্ট। তো সুতরাং এটাতে ওনার পক্ষে সেটা করা সম্ভব হয় বলে আমার মনে হয় না। তবে আমার নিজস্ব যেটা মনে হচ্ছে, এইখানে একটা ফেস সেভিং ডিভাইস করার জন্য, এবং আর একটা কথা বলে রাখি, যে স্টেটের যে অ্যাক্ট করা আছে সেটা কোনো চ্যালেঞ্জ হয়নি বা টেস্টেড হয়নি। সেই অ্যাক্টে বলা আছে যে একজন অস্থায়ী, এটা অন্য কোনো স্টেটে নেই, এইখানকার স্টেটে আছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা এখনকার আইনে নয়, আগের যে গভর্নমেন্ট ছিল তারা করে গিয়েছিল, ডব্লিউবিসিএস করে যাবে সেটাও তারা করে গিয়েছিল, এবং তারা বলেছিল যে অস্থায়ী একটা করলে এইটা গভর্নমেন্ট থেকে করতে পারে। যেটা গভর্নর করেছেন সেটা ওইটাকে লেটার ফলো করেছেন, স্পিরিটটার কথা আমি বলছি না, স্পিরিটের কথা যদি বলেন দ্যাট ইজ ইন দি কনস্টিটিউশন, এবং কনস্টিটিউশনের স্পিরিটটাকে একটা ভায়োলেটিভ, এটা ভায়োলেট করছে বলে মনে করি। এবং যে স্টেট একটা করার পর ভরসা করে এই কার্যটা করা হচ্ছে, সেই একটা যদি চ্যালেঞ্জ করা হয়, তাহলে আমার নিজের ধরনের অ্যাজ এ স্টুডেন্ট অফ কনস্টিটিউশন এবং অ্যাজ এ লয়ার আমার মনে হয় খারিজ হয়ে যাবে বলে আমার মনে হয়। শুধু বলে দিচ্ছি, একটা হলো পশ্চিমবাংলার এই আইনটা তৈরি হয়েছিল 1994 সালে, আর কিষাণ সিং তোমার মামলাটা হয়েছে 2006 সালে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হলো ল অফ দ্য ল্যান্ড। ফলে এখন আদতেও আমার 1994 সালের আইনটা ওই জায়গাতে যে জায়গায় ছিল, মানে সেকশন 3/2, সেটা আদতেও স্ট্যান্ড করে কিনা সেটা কিন্তু কোশ্চেনেবল। আমার একটা জিনিস বারবার কাল থেকে মনে হচ্ছে, এটা নিয়ে এত প্রশ্ন তৈরি হয়েছে, যারা আইন বিশারদ তারাই কথা বলছেন, এবং উনি তো এখনো ট্রান্সপোর্ট সেক্রেটারি, আমি যতদূর জানি এখনো রিজাইন করেন না, মানে ট্রান্সপোর্ট সেক্রেটারি পোস্টটা হোল্ড করে রাজ্য সরকার সম্ভবত ওকে ওখান থেকে অব্যাহতি দিচ্ছে, সেটা তো ফিউচার টেস্ট। আচ্ছা, আমি মূল কথাটা হচ্ছে যে গতকাল আমার জাস্ট অন্য কিছু প্রশ্ন নয়, মানে এত এই যে রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, আমার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে উনি কি একটু লিগাল ওপিনিয়ন নিতে পারতেন না? মানে আমরা এই ক্ষেত্রে অন্যান্য জায়গায় দেখি মাননীয় রাষ্ট্রপতি বা অন্যান্য জায়গার অন্যান্য রাজ্যের যারা মাননীয় রাজ্যপাল আছেন, এই ধরনের বিষয়ে এলে লিগাল ওপিনিয়ন নেওয়াটা, মানে এখানেও কোথাও আবার মনে হয় লিগাল ওপিনিয়ন না নেওয়াতেই অনেকগুলো প্রশ্নের আবার জন্ম হয়ে যাচ্ছে। পরিবহন দপ্তরের কিন্তু খুব শিরে সংক্রান্তি, মানে মন্ত্রী জেলে পরিবহন চলে গেলেন অস্থায়ী কমিশনার হয়ে। আচ্ছা, জোকস ব্যাপার, আমি বলছি যে সেই জন্য হয়তো রাস্তায় আজকে এত জ্যাম, কেউ তো নেই। পুজোর আগে ডিপার্টমেন্টটা যদি সুস্থ হয় সাধারণ মানুষ ভাবছে বাঁচবে। আমি বলছি যে কোন অভিযোগগুলো আলাপন বাবু পাবেন, হয় পোলিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তার নিষ্ক্রিয়তা বা তার রিপোর্ট, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, পুলিশ, আমি বলছি এর একটার বিরুদ্ধেও অ্যাকশন নিলে, একটা ক্ষেত্রেও অ্যাকশন নিলে তো রাজ্য সরকারের মুখ পুড়বে। কয়েক মাস পরে যার এসিআর লিখবেন মুখ্যমন্ত্রী বা চাকুরির শেষে, তিনি এই ঝুঁকি নেবেন কেন? অত্যন্ত বুদ্ধিমান মানুষ আলাপনদা, ঝুঁকি নেওয়ার কোনো কারণ আমি দেখছি না। দুটো জিনিস বলি। প্রথম কথা হচ্ছে
যে যে একটু সময় নেব, 3 সেকশন 3 সাবসেকশন 2 বলছে গভর্নর ক্যান ডেজিগনেট। ডেজিগনেশনটা কখন হবে? যখন নমিনেশন হবে। ইটস নট অ্যান অ্যাপয়েন্টমেন্ট। নমিনেশন কখন হবে? যখন মন্ত্রী গোষ্ঠী মন্ত্রিসভা একসঙ্গে বসে তাকে নমিনেট করবে। সেই ডিসিশনটা কি হয়েছে? সেই ডিসিশনটা কিন্তু হয়নি। অস্থায়ীর ক্ষেত্রে বোধহয় সেইভাবে না 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 না, বাংলা খুব দুর্বল আইন করেছে। না না, একদম আছে। উইল ডেজিগনেট মানে আইনের পরিভাষায় ডেজিগনেশনটা খুব ইম্পর্টেন্ট, একটা কনোটেশন আছে। এবার দুটো জিনিস দেখতে হবে, নমিনেশন ইজ আ কালেকটিভ ডিসিশন, অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। বসে আছে বিক্রম কাকা, অনেক ভালো এই ব্যাপারটা বলতে পারবে। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে আজকে আলাপন বাবু যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে তখন সব চ্যানেলের ক্যামেরা ছিল, তোমাদের চ্যানেলেও ক্যামেরা ছিল। ইনসিডেন্টালি আমি তোমাদের চ্যানেলেই ছিলাম সকালবেলা, লাইভ ছিল। 3টে শব্দ উনি ব্যবহার করেছেন, আমি এখনো দায়িত্ব পাইনি, আমি যাব অবজারভারদের সঙ্গে কথা বলবো, প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলবো, রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলবো, দেন আই উইল টেক মাই নেক্সট কোর্স অফ অ্যাকশন। একবারও বললো না যে ফুটেজগুলো পাঠানো হয়েছে টেলিভিশন ক্যামেরার, যেখানে দেখানো হচ্ছে ওই ভাওয়া অ্যাটমিক রিসার্চ সেন্টারের রিটায়ার্ড অধ্যাপক, তাকে ফেলে লাথি মারা হচ্ছে। 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা ঘুরে বেড়াচ্ছে, সুজিত বসু পরেশ পালরা এসে হুঙ্কার ছাড়ছে, অরিত্রিক প্রাণের ভয়ে দৌড়চ্ছে। এই ফুটেজগুলো নিয়ে কিন্তু উনি একটাও কথা বললেন না। বিউটিফুল বাইপাস, মানে এত ভালো উনি দেখলে রিজু আরো নিশ্চিত হতো যে বাইপাসের প্রক্রিয়া নিয়ে। হ্যাঁ, নিঃসন্দেহে দুর্ধর্ষভাবে এগিয়ে গেছেন আলাপন বাবু। তুমি চেনো জানো আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে তুমি বামেদের সময় বলো বা এইয়া বলে বলো, ক্যারিয়ার কিন্তু খুব ভালো ক্যারিয়ার, মানে অ্যাজ এন আইএএস অফিসার তার যে ক্যারিয়ার, তার যে ওঠা, সেই গ্রাফটা কিন্তু বামেদের সময় খুব ভালো, এই বলে খুব ভালো, খুব কম অফিসার আমরা আছে। আমি এই কথায় আসবো, আমি দ্রুত একবার দেখবো আলাপন বন্দ্যোপাধ্যায় তার ক্যারিয়ার গ্রাফ। আলাপন বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ নিয়ে বিতর্ক দানা বাঁধছে বিভিন্ন মহলে। অনেকে প্রশ্ন তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত আলাপনকে এই পদে বসিয়ে কি সরকার বকলমে নিজের মত প্রতিষ্ঠিত করতে চাইছে? তবে আলাপন বন্দ্যোপাধ্যায় যে শুধু তৃণমূল আমলেই শাসকের প্রিয়পাত্র এমনটা নয়। আমলা মহলে অনেকে বলে থাকেন আলাপন বন্দ্যোপাধ্যায় অনেকটা জলের মতো, যখন যে পাত্রে রাখবেন তখন সেরকমই। রাজ্যে সিপিএম ক্ষমতায় থাকুক বা তৃণমূল, তিনি বরাবরই সরকারের কাছের। সিপিএম এর নামে গুড বুকে ছিল, এখন মমতার গুড বুকে। তো মমতার গুড বুকে যারা, তারা ইলেকশন কমিশনারের দায়িত্ব পালন করবে, আর আমরা কি করে ধারণা করব যে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার আমাদের জন্য কিছু ভাববে? অসম্ভব কথা। আলাপন বন্দ্যোপাধ্যায় ক্যারিয়ার শুরু করেছিলেন বাম আমলে। সে সময় তার হাতে ছিল হাওড়া, দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দায়িত্ব। কলকাতা সংলগ্ন দুটি জেলার ক্ষেত্রেই জেলা শাসকের দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফলে আলাপনের গুরুত্বও সহজেই অনুমেয়। এরপর কিছুদিন কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বেও ছিলেন তিনি। প্রশাসন সূত্রে খবর, তখনও সচিব পদে না থাকলেও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বেশ পছন্দের পাত্রই ছিলেন আলাপন। 2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু তাতে আলাপনের গুরুত্বে কোনো কাটছাট হয়নি, বরং তা আরও বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তিনি প্রথমে পুর নগর উন্নয়ন এবং পরে পরিবহন দপ্তরের সচিবের দায়িত্ব পেয়েছেন। গত বছর ডিসেম্বরে সারদাকাণ্ডে গ্রেফতার করা হয় পরিবহন মন্ত্রী মদন মিত্রকে। সূত্রের খবর, তারপর থেকে পরিবহন দপ্তর চালাতেন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে সিঙ্গাপুর সফরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় আলাপনকে, এমনকি ভুটান সফরেও মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন তিনি। অনেকে বলছেন প্রশাসনিক প্রধানের সঙ্গে আলাপনের সম্পর্ক এই ছবিগুলো থেকেই স্পষ্ট। বিরোধীদের প্রশ্ন, সেই জন্যই কি পুরভোট নিয়ে জটিলতার আবহে এই বিশ্বস্ত আমলার হাতে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সঁপে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো আমি কেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের গ্রাফটা বলছি, যারা রাইটার্স মিটিং বলো বা নবান্নে কান পাতে তারা জানে যে সঞ্জয় বাবু এবং বাসুদেব বাবু এই চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির পর সব থেকে যার নাম বেশি আলোচিত হচ্ছে পরবর্তী হোম সেক্রেটারি বা তারপরে চিফ সেক্রেটারি হিসেবে, সেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়। জল্পনা আছে, এই জল্পনা খুব জোরালো জল্পনা আছে, খুব ব্রাইট ক্যারিয়ার। তো তিনি কেন 2 মাসের জন্য এসে খুব সহজ কথা পচা শামুকে পা কাটবেন? আর যেখানে ইলেকশন কমিশনের কাজটা যেটা বলছিলেন উনি, তার যে কোনো অ্যাকশনই কিন্তু রাজ্য সরকার অস্বস্তি করবে। সে যদি পুলিশের বিরুদ্ধে নেয়, প্রিসাইডিং অফিসার কারা?
রিটার্নিং অফিসার কারা, পোলিং অফিসার কারা, সব সরকারি কর্মচারী। পুলিশ বলো, প্রশাসন বলো, সবসময় অস্বস্তিতে পড়বে হচ্ছে রাজ্য সরকার। তো তিনি 2 মাসের জন্য, 1 মাসের জন্য, আর সামনে এত বড় ক্যারিয়ার, আবার নবান্নে চলে যেতে হবে, কেন তিনি 50 সভাকে পা কাটবেন? ফলে ব্যাক অফ দ্য মাইন্ডটা সবসময় কাজ করবে, এই ঘরটাই আমি এসছি, 2 দিন থাকবো, চলে যাবো। আমার আসল ঘর কিন্তু হচ্ছে নবান্ন, যেখানে আমার এসি একটা রয়েছে, বাকি জীবনের এসি একটা আছে। তো ফলে তার পক্ষে খুব শক্ত হাতে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া যে খুব কঠিন। বিরোধীদের এই দাবিকে কিন্তু তুমি মানে খারিজ করা। কিন্তু আমি একটা ডিফার করবো যে সারা রাজ্যে যেভাবে নির্বাচনটা হয়েছে, টেলিভিশনাইজড হয়েছে, যে ভোটটা লুট হওয়ার, তাতে শাসক দলে কিন্তু একটা ভয়ঙ্কর কালিমালিপ্ত পারসেপশন তৈরি হয়েছে। এবং এই সাধারণ মানুষের কাছে আমি আপনাকে বলতে পারি, বড় স্কেলে যদি রিপোলিং হয়ে যায় এবং ফেস সেভিং এর একটা চেষ্টা হয়, আমি অন্তত অবাক হব না। কারণ সরকারের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে যেভাবে কালিমালিপ্ত হয়েছে এই 3টি পুরসভা নির্বাচনকে ঘিরে। আমি বলছি অত্যন্ত আশাবাদী মানুষ, কিন্তু তুমি আমায় বলো যে সরকারের কোন পদক্ষেপটা মনে হয়েছে যে সরকার ভুলটা সংশোধন করতে চায়? আগাগোড়া যারা এই গন্ডগোল বাঁধালো তাদের পাশে 3 জন মাত্র অ্যারেস্ট হয়েছে, আমরা আইডেন্টিফাই করে দিয়েছি, সেটা অবধি অ্যারেস্ট হয়নি। দ্রুত এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে আসছেন তাদের আজকের এই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের ফলাফলটা বলবো। 22টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বামফ্রন্টের দখলে গেল 10টি, তৃণমূল কংগ্রেস 4টি। যদি কংগ্রেস এবং বামেরা কাছাকাছি আসে তাহলে আরও 3টি তারা পেতে পারে, এবং ত্রিশঙ্কু অবস্থায় 5টি। পঞ্চায়েত সমিতি 4টি, তার ভেতরে বামফ্রন্ট 1টি, তৃণমূল কংগ্রেস 1টিও পায়নি, 0, এবং 1টি ওই সিপিএম অর্থাৎ বামেরা এবং কংগ্রেস যদি কাছাকাছি আসে আরও 1টি পেতে পারে, ত্রিশঙ্কু 1টি। মহকুমা পরিষদ মোট 9টি, 6টি বামেদের দখলে, ঠিক অর্ধেক তৃণমূল কংগ্রেসের দখলে 3টি। আমি দ্রুত একবার এই ফলাফলের দিকে যারা এই মুহূর্তে সেটের সামনে এসেছেন তাদের জন্য রাখব। ফের শিলিগুড়িতে সুপারহিট অশোক মডেল। পুরো ভোটের পর এবার মহকুমা এবং পঞ্চায়েত ভোটেও শিলিগুড়ির রং লাল। এই জয় মানুষকে আরো উৎসাহিত করবে, উজ্জীবিত করবে, এবং আমাদেরকে আরো বেশি সাহস সঞ্চিত হবে আমাদের কর্মীদের। শিলিগুড়ি মহকুমা পরিষদের 9টি আসনের মধ্যে সিপিএম একাই জিতে নিয়েছে 6টি, তৃণমূলকে থামতে হয়েছে 3টি আসনে। এই ফলের পরও তৃণমূলের দাবি শিলিগুড়ি মহকুমা পরিষদে তাদের ফল আগের চেয়ে ভালো হয়েছে। শিলিগুড়িতে এখনো পর্যন্ত যে রেজাল্ট এসেছে তা আমরা অনেক জায়গায় অন্য জেলার মতন ফল লাভ করতে পারিনি, কিন্তু যদি দেখেন তাহলে দেখবেন যে অন্য যে কোনো বারের চেয়ে আমরা ভোটের পার্সেন্টেজ এবং ইলেকশনে ক্যান্ডিডেটের সংখ্যার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি বাড়াতে পেরেছি। শিলিগুড়ি মহকুমা পরিষদের 4টি পঞ্চায়েত সমিতির মধ্যে সিপিএম এর দখলে গিয়েছে 2টি। সিপিএম এর দখলে যাওয়া পঞ্চায়েত সমিতি 2টি হলো মাটিগাড়া এবং খড়িবাড়ি। বাকি 2টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু, কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ত্রিশঙ্কু পঞ্চায়েত সমিতি 2টি হলো ফাঁসি দেওয়া এবং নকশালবাড়ি। পঞ্চায়েত সমিতিতে 1টি আসনও জিততে পারেনি তৃণমূল। ফল ঘোষণা হয়েছে শিলিগুড়ির 22টি গ্রাম পঞ্চায়েতেরও, যার মধ্যে সিপিএম পেয়েছে 10টি, তৃণমূল জিতেছে 4টিতে। 3টি গ্রাম পঞ্চায়েতের ফল এমন হয়েছে যেখানে সিপিএম কংগ্রেস হাত মেলালে বোর্ড গঠন করতে পারবে, এগুলিতে কংগ্রেসের শক্তি বেশি। 5টি গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়েছে, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তৃণমূলের বিজয়রথ থামিয়ে দিয়ে পুরো ভোটে শিলিগুড়ি দখল করেছিলেন অশোক ভট্টাচার্যরা। একইভাবে শিলিগুড়ির গ্রামীণ এলাকাতেও সেই সিপিএম এর দাপট। সনদ ঝা ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ। স্টুডিওয়ে আমার নতুন অতিথিরা এসে পৌঁছেছেন। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইব সুব্রত মুখোপাধ্যায়ের অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি সাংবাদিক সম্মেলন, যেখানে সুব্রতবাবু বলছেন যে সরকারের কাজ এবং সরকারের মুখ, যে কোনো নির্বাচনে এই 3টেই সব থেকে বড় ফ্যাক্টর। ঘুরিয়ে কি সুব্রত মুখোপাধ্যায় এইটা বলতে চাইলেন যে শিলিগুড়ির ধাক্কার কারণও এই 3টি? প্রশ্ন রাজনৈতিক মহলে। দেখুন, পার্সেন্টেজ অফ ভোট আমাদের দক্ষিণবঙ্গে এবং অন্যান্য জায়গায় সব জায়গাতেই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকার
কাজ করেছে এবং তার প্রতিদানে মানুষ আশীর্বাদ করেছে। দক্ষিণবঙ্গের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল। বুধবারের সাংবাদিক বৈঠকে প্রত্যাশিতভাবেই দরাজ কণ্ঠে যার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের উন্নয়ন দেখেই ভোট দিয়েছেন দক্ষিণবঙ্গের মানুষ। কিন্তু উত্তরবঙ্গ, সেখানে তো ফের অশোক ভট্টাচার্যদের কাছে পরাস্ত হতে হয়েছে শাসক দলকে, হারতে হয়েছে শিলিগুড়ি মডেলের কাছে। এর দায় কার? স্থানীয় নেতৃত্বের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নয়া বিতর্ক তৈরি করেছেন সুব্রত মুখোপাধ্যায়। নেতৃত্বের ওপরে আমাদের ভরসা করে জনগণ সবসময় ভোট দেয় না, ভোট দেয় সরকার, সরকারের কাজ এবং একটা ফেসকে, মুখকে। এখানে যেমন আমাদের ফেস হলো মমতা ব্যানার্জি। কটাক্ষের সুরে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি শিলিগুড়িতে হারের জন্য ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপালেন পঞ্চায়েত মন্ত্রী? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, জয়ের কৃতিত্ব যদি মুখ্যমন্ত্রীর হয় তাহলে হারের দায়ও তার হবে না কেন? সারা বাংলায় উন্নয়নের ঝড় বয়ে যাচ্ছে আর শিলিগুড়িতে উন্নয়ন হচ্ছে না। সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কাজ করে যাচ্ছে, উত্তরবঙ্গে কাজ করছে না। এই গোটা ব্যাপারটাকে তো উল্টো দিক থেকে দেখা যায়। সেটা হচ্ছে উত্তরবঙ্গে অন্ততপক্ষে শিলিগুড়িতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট লুট করতে দেয়নি বলে এই ফল, আর পশ্চিমবঙ্গের অন্য জায়গায় গুন্ডারা ভোট লুট করেছে বলে ফলটা অন্যরকম হতে যাচ্ছে বা অন্যরকম কলকাতা কর্পোরেশনে হয়েছে। শিলিগুড়িতে পরপর পরাজয় তাই শাসকের অন্দরেও একাধিক প্রশ্ন তৈরি করবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। তন্ময়দা, শিলিগুড়ি পুরো ভোটের পর মহকুমা পরিষদের নির্বাচনেও জয়। এই জয় একটা কেন্দ্রীভূত এলাকায় বিশেষ এবং বিচ্ছিন্ন ঘটনা, নাকি বামেদের সার্বিক ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার শুরু? হাওয়া ঘুরছে, এবং হাওয়া যে ঘুরছে আপনাদের কৃতিত্ব না বর্তমান সরকারের ডিসক্রেডিট? এই আলোচনাটা আরেকটাই চিন্তা, কিন্তু হাওয়া যে ঘুরছে তার সবচেয়ে বড় প্রমাণ শিলিগুড়ি তো সবার জানা। আমি একটা আমাদের হারা আসনের কথা বলি। গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচন হয়েছে উত্তর 24 পরগনার হাসনাবাদের পাটলি খানপুর বলে একটি গ্রামে। আমরা হেরেছি আসনটা 33 ভোটে। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে এই বুথটায় আমরা হেরেছিলাম 195 ভোটে। আচ্ছা, এই যে 2 বছর আগে 195 ভোটে যে বুথটা হেরেছিলাম, 2 বছর বাদে 700-750 লোক ভোট দিয়েছে, সম্ভবত 752 জন ভোট দিয়েছে। তাতে মার্জিনটা 195 থেকে কমে হারের মার্জিনটা 33 দাঁড়ালো। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে হচ্ছে হাওয়া ঘুরছে, এবং এই হাওয়া ঘুরছেটা গোটা পশ্চিমবাংলা জুড়েই ঘুরছে একসঙ্গে। এবং আমি একটা ব্যাপারে শাসক দলকে, বিশেষ করে তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দেব, যে উনি আমাদের চাইতে অনেক ভালো বুঝেছেন যে হাওয়া ঘুরছে। আমাদের অনুমানের মধ্যে ছিল যে বিধাননগরের 141টা আসনে আমরা খুব বেশি হলে পরে 15টা-16টা আসন জিততে পারবো, ভোট আমরা পাবো না, আমাদের অনুমান ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চাইতে অনেক ভালো বুঝেছিলেন যে বিধাননগরের উপনির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে ভোট ওদের হাতছাড়া হবে। তাই 41টা আসনেই হচ্ছে এইভাবে তাকে ভোট করতে হলো। এই যে বুঝতে না পারাটা আমাদের অদক্ষতা, আর এই যে বুঝতে পেরে অ্যাকশন নেওয়াটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা, এই দক্ষতাটাকে প্রশংসা করতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এর একটা উল্টো যুক্তি বলি, যে কোনো ইদানিংকালে গত 48 ঘন্টায়, গত 3 দিনের সাংবাদিক সম্মেলন শুনবেন, পার্থবাবু এবং সুব্রতবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাংবাদিক সম্মেলনটা করলেন সেটা শুনবেন। শুনলে মনে হবে যে তাদের একমাত্র কাজ হচ্ছে রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী শক্তি সিপিএম সেটা প্রমাণ করে দেয়া। যেভাবে গোটা বিধাননগরের অশান্তির দায় আপনাদের ঘাড়ে চাপানো হলো, শিশিরবাবুদের ঘাড়ে নয়, এবং তারপরে এমন একটা রাজনৈতিক শক্তি হিসেবে আপনারা এমার্জ করেছেন বলে যে কোনো সাধারণ মানুষ যারা সাংবাদিক সম্মেলনটা দেখবেন তারা ভাববেন যে বাপ রে বাপ, সিপিএম তাহলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি যদি এবার পাল্টা যুক্তিটা দিই যে ওনাদের বক্তব্যে, ওনাদের প্রেজেন্টেশনে সেটা বেরিয়ে আসছে, বাস্তবটা ঠিক ততটা আপনাদের পক্ষে রঙিন নয়। আসলে ঘাড়ের কাছে নিঃশ্বাস আমরা প্রথম ঠিকই সাংবাদিক সম্মেলন দেখে মনে হচ্ছে, কিন্তু বাস্তবও কি তাই? হ্যাঁ, আমরা প্রথম থেকেই ফেলছিলাম ঘাড়ের কাছে নিঃশ্বাস, এটা ঠিকই। গত 4 বছর তৃণমূলের নিঃশ্বাস ফেলেছে। শুনুন না, আমার কথাটা শুনুন না, হাসবে তো বটেই,
কিন্তু হাসির মাঝখানেও তো সত্য অনুসন্ধানের চেষ্টা থাকবে। ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী যদি না বুঝতেন যে ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, তাহলে 2013 পঞ্চায়েত নির্বাচনে এই জালজুয়া চুরির প্রয়োজন হতো না। জালজুয়া চুরি তো 2013 পঞ্চায়েত নির্বাচনেও হয়েছে, 2014 লোকসভা নির্বাচনে প্রয়োজন হতো না, 2015 পৌরসভা নির্বাচনেও প্রয়োজন হতো না। তাহলে প্রয়োজনটা আমরা ফিল করছি না। আমি আপনার এই সমালোচনার সঙ্গে একমত যে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা সত্যি সত্যি কতটা শক্তিশালী। আমি একমত আপনার সমালোচনাটার সঙ্গে, কিন্তু আমি বলছি যে আমরা যতটা শক্তিশালী, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষ তার চাইতে অনেক বেশি শক্তিশালী। কোন আমি কেন বলছি সাংবাদিক সম্মেলন, আমি আসবো আপনার কাছে, আসছি, অপেক্ষা করুন, আসছি। সুব্রত মুখোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলনে সত্যি সত্যি শুনলে মনে হয় যে পার্থবাবু, সুব্রত বাবু ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে সিপিএম কে রাজ্যের এক এবং প্রধান বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, তার এক ঝলক শুনুন। গতকাল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম যে ঘটনা ঘটিয়েছে, এক কথায় তা পূর্ব পরিকল্পিত। সেই পুরনো কথা হেরে যাওয়ার পর যে আমরা ভোট দিতে পারলাম না, ভোটে বাইরের লোক আমদানি করা হয়েছিল। তন্ময়দা, আমি বলছি যে শিশির বাবুদের দল বিজেপির ভোটের পার্সেন্টেজ বিধাননগরে রেকর্ড দেখুন মোটেই খারাপ নয়, কিন্তু এই কৃতিত্ব কাউকে দিচ্ছেন না, সিপিএম কে দিচ্ছেন, আরো দ্বিমুখী করে দিচ্ছেন, আরো পোলারাইজ করে দিচ্ছেন তৃণমূল নেতারা। সিচুয়েশনটা কি? এখন তৃণমূল নেতারাও একটা জিনিস বোঝেন, বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বোঝেন, শিশির বাবুও বোঝেন, যে 2014 সালের লোকসভার নির্বাচনে মানুষের কাছে অপশন ছিল নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী এই অপশনটা মানুষের কাছে প্রধান অপশন ছিল, গোটা দেশেই ছিল, কারণ ব্যাখ্যা যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন নরেন্দ্র মোদী অপশনে বিজেপি যে ভোট পাবে, নরেন্দ্র মোদী অপশন না হলে বিজেপি সে ভোট পাবে না, এটা ভোটের অঙ্ক কষা যে কোনো মানুষ বোঝে। সুতরাং স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় একটা লোক সিপিএম কে হারাবে বলে 2011 সালে ভোট দিয়েছিল। কাকে ভোট দেবে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে হারাবে বলে একটা লোক 2013 বা 14 বা 15 বা 16 বা 21 ভোট দেবে। মমতা ব্যানার্জিকে হারাবে বলে কাকে ভোট দেবে? সিপিএম লেফট ফ্রন্ট। এই যে লোকের কাছে অপশন, আমি তোমাকে হারাতে চাই সুমন, তোমায় হারানোর বিকল্পটা আমি নই, তোমায় হারানোর বিকল্পটা শিশির বাবু, বা শিশির বাবু নন ওম প্রকাশ বাবু, এই অপশনটা লোকে ঠিক বেছে নেয়, লোকে ঠিক বেছে নেয়। এবং এই যে সরকারের কাজ, সরকারের মুখ, এখন এর সব দায়টা যেরকম ভাবে সিপিএম এর ঘাড়ের উপর চাপানোর চেষ্টা হলো বা ওনারা বললেন। এখন মুশকিল হচ্ছে ওনারা যেটা জানেন না সেটা হচ্ছে ওনারা যখন এই কথাগুলো বলছেন তখন ওনাদের পরিবারের লোকেরা তারাও বাড়িতে বসে হাসছে, কারণ ওনাদের বাড়িতে তো পবিত্র বিশ্বাস যান, ওনাদের বাড়িতে সুজিত বোস যান, পরেশ পাল যান, চা খান, মিষ্টি খান, খাবার খান, নাকতলার নাক উঁচু করা পুজো দেখেন, এ সবগুলো তো ওনার বাড়ির লোকেরাও জানে। তো ওনার বাড়ির লোকেরা যেগুলো জানে সেইগুলোর উল্টো কথা উনি টেলিভিশন সেটের সামনে দাঁড়িয়ে বললে ওনার বাড়ির লোকেরা তোমার মতো মিচকি মিচকি হাসা ছাড়া আর কি করবে বলো? শিশিরবাবু, আমি একেবারে রেজাল্টে আসছি। 2014 যদি আপনি বিশ্লেষণ করেন, বিধাননগরে 14টা ওয়ার্ডের ভেতরে 9টা ওয়ার্ডে আপনারা এগিয়েছিলেন। বিধাননগরে যে ভোট হলো তারপরে এই প্রথম আমাদের দেখা হচ্ছে, কি বলবেন শাসকের যে পদ্ধতি, যে তাহলে কি এটা ধরতে হবে যে সত্যি সত্যি সিপিএম এর লাভ হতো না বিজেপির লাভ হতো না ওমপ্রকাশ যাদের কংগ্রেসের লাভ হতো আমি জানি না, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে যে নিরঙ্কুশ একাধিপত্য সেটা ভাঙা যায়? শিলিগুড়ি দেখিয়ে দিল। আপনার এই উত্তর দেওয়ার আগে এক সেকেন্ড লাগবে। শিওর। আমি তন্ময় দাকে ধন্যবাদ করব, উনি নিজে মনের থেকে আন্তরিকভাবে মেনে নিয়েছেন যে দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই, মেনে নিয়েছেন, ধন্যবাদ। একটু আমার মুখে আপনার কথা না বসালে ভালো হবে। আমি বলেছি 2014 আমি যেটা বলেছি দাদা, আমি যেটা বলেছি আমি রিপিট করছি, আমি যেটা বলেছি সেটা আমি লোকসভা নির্বাচনে ভারতবর্ষের জনগণের কাছে অপশন ছিল নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান রিপিট হবে, মানুষ মিলিয়ে নেবেন, সেটা হয়ে যাবে, মানুষ
এটা এই ফয়সলাও মানুষ করবে নিশ্চয়ই। এখন আসছি আপনার কথায়, এই যে আপনি অঙ্ক দিলেন, আসলে 2014 ভোটে হিসেবে 25টা ওয়ার্ড ছিল তখন, পুনর্বিন্যাস হয়নি, 22টা আমরা লিড করেছিলাম। পুনর্বিন্যাসটাকে 14 ফেললে আমাকে বলতে দেন, এটা হয়নি। এটা আগে মুখ্যমন্ত্রী কি করালেন, 25কে 30 করালেন। আরে 25-এর 22 তো 30-এ কি হবে? আপনি যাই করুন, 25-এ 18 ছিল, একই অঙ্ক হবে। ঠিক, তখন সেটাই দেখলেন না, বিজেপিকে তো হারানো যাচ্ছে না, তো এই সব এলাকা টেনে নিয়ে এসো যেটা পৌরসভায় ঢোকানো যায় না, কেন ওইখানে আমার ভোট। তখন কি করা হলো, ভোট পিছিয়ে দিয়ে আর সব এরিয়ায় চলে এলো। আজকে যদি মিউনিসিপ্যাল অ্যাক্ট যদি দেখা যায়, এই যে বিধাননগর রাজারহাট যে কর্পোরেশন করা হয়েছে, এটা ওই আওতায় পড়ে না। এটা শুধু একটাই কারণ, বিজেপিকে হারানোর জন্য। আর সুব্রত বাবু যে কথা বললেন, আপনি যদি 2011 থেকে দেখেন, এই যে ভোটে সন্ত্রাস ক্রমশ বাড়ছে। কেন? মমতা ব্যানার্জি একটা জিনিস, একটা জায়গায় আমি এনার সঙ্গে একমত, এটা উনি খুব ভালো বোঝেন। উনি বুঝতে পাচ্ছেন দ্যাট আমি বাংলার মানুষ তো আমার কিছু পাচ্ছে না হাতে, পাচ্ছে কারা? আমার দলের সব কর্মীও না, আমাদের যে সব নেতাদের স্যাটেলাইট, মানে যারা সঙ্গপঙ্গু থাকে, এইসব তোলাবাজি, সিন্ডিকেট, বালি খাদান, এইসব কি পুরো তৃণমূলের লোকেরা পাচ্ছে না। উনি জানেন আজকে ভোট হলে উনি হেরে যাবেন। যেই আপনি দেখুন, আপনি আমার কথা মিলিয়ে নিন, যেই ভোট বিধানসভার নির্বাচনের দিকে এগোচ্ছে, সন্ত্রাসটা বাড়ছে। আমি ওম প্রকাশ দার কাছে যাব। ওম প্রকাশ দা, আজকের নির্বাচনের ফলাফল, হ্যাঁ নিঃসন্দেহে শিলিগুড়িতে বামেদের জয়, আপনাদের দল এবং ওভারঅল যদি পশ্চিমবঙ্গের লার্জার প্রেক্ষিতটা দেখা যায়, কোথাও অন্যরকম কোনো ইম্প্যাক্ট আনতে সমর্থ হবে, নাকি একটা উত্তরবঙ্গের ভোট, কিছু বাই ইলেকশন, এর প্রভাব অত্যন্ত বিচ্ছিন্ন এবং সীমিত, এই চেহারাতেই থেকে যাবে? হ্যাঁ, প্রথমেই বলি যে শিলিগুড়ি মহকুমা পরিষদের যে রেজাল্ট হয়েছে, আর সেটা আমাদের কাছে একেবারেই স্বস্তিদায়ক নয়, আমরা খুশি না। পাশাপাশি এটাও ঠিক যে প্রেক্ষাপটটা বদলেছে এর আগের নির্বাচনের কনটেক্সটে। তো লোকসভায় এখানে বিজেপি জিতেছিল, কিন্তু বিজেপি আজকে মুখ থুবড়ে পড়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদে এবং পশ্চিমবঙ্গের সর্বত্র, সেটা ঠিক হয়েছে। কিন্তু কংগ্রেসের অবস্থা কিন্তু ভালো নয়। কিন্তু আবার ঠিক যদি উল্টোভাবে দেখেন, এখানে এই যে হাওয়া ঘোড়ার একটা কথা হচ্ছে, কংগ্রেসকে বাদ দিয়ে, কংগ্রেসকে ব্যতি রেখে পশ্চিমবঙ্গে হাওয়া ঘুরবে না। কংগ্রেসকে প্রায়, মানে আমি বলছি ভোট প্রক্রিয়া ইনক্লুড করেই ফেলেছে, ভোটারকে বুথ অবধি পৌঁছে দেওয়া ইত্যাদি। আপনারা পুরো ভোটেও কিন্তু অশোক ভট্টাচার্যের পাশে আপনাদের নেতাদের দেখা গেছে। না না, আমি মনে হচ্ছে যে একটা কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। ইস্যুটা হচ্ছে যে কংগ্রেসকে বাদ দিয়ে ব্যতি রেখে হাওয়া ঘুরবে না, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমি বলছি। আচ্ছা, ঠিক আছে, এর আগেও হয়নি, 2011-তেও হয়নি, 2016 সালেও হবে না। আর এটা যদি একটু বিশদ ব্যাখ্যা করি, আমাদের মতে এই শিলিগুড়ি মডেল বলে যেটা বলা হচ্ছে, তো সেই মডেলের পার্টস কি? ইম্পর্টেন্ট কম্পোনেন্টটা হচ্ছে যে মানুষ নিজের ভোট নিজে দেবে, সন্ত্রাসকে আমরা সবাই মিলিতভাবে মানুষ প্রতিহত করবে, সেটাকে যদি শিলিগুড়ি মডেল বলা হয়, তাহলে নিশ্চয়ই আমরা সবাই শিলিগুড়ি মডেল, মানে ভারতবর্ষের কনস্টিটিউশন থেকেই ফ্লো করেছে শিলিগুড়ি মডেল। কিন্তু এই তথাকথিত শিলিগুড়ির মডেলের নাম করে কেউ যদি মনে করে যে এটা তাদেরকে একাধিপত্য বিস্তার করবার সুযোগ বৃদ্ধি করে দেবে, তো সেটা তারা ভুল করবে।
মূর্খের স্বর্গে বাস করবে। আমি বামপন্থীদের জন্য খোঁচা আমি কাউকে দিতে চাই না, কিন্তু আমি যেটা স্পষ্ট করে দিতে চাই যে হাওয়া ঘুরবে, কংগ্রেসের হাত ধরে ঘুরবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কত চেষ্টা করলেন, কংগ্রেস দলটাকেই ভাগ করে দিয়ে সুবিধা হলো, ওই হাওয়া ঘুরলো কংগ্রেসের হাত ধরে। আগামী দিনেও কংগ্রেসের ওম প্রকাশ দা স্বীকার করবেন কিনা জানি না, আমি জিনিসটা একেবারে সরলীকরণ করে তন্ময় বাবুর কাছে যাব। তন্ময় দা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই শিলিগুড়ি মডেল বলুন যাই বলুন, তার খিটটা সিপিএমই খাচ্ছে। আমি একদম সহজ কথায় বাংলা প্রবাদ দিয়ে আমরা খেতে দেব না, সেটা সোজা কথা। ওম প্রকাশ বাবু একজন পরিণত রাজনীতিবিদ, আমার একটুও মানতে আপত্তি নেই, দ্বিধা নেই যে যখন যে শক্তি গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে, স্বৈরতন্ত্রকে হটাতে হলে পরে হাওয়া ঘোরাতে হলে পরে স্বৈরতন্ত্রকে হটানোর হাওয়া ঘোরাতে হলে সেই গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই ঘোরাতে হবে, এইটাই ইতিহাসের শিক্ষা। আচ্ছা বেশ, ইতিহাসের শিক্ষা। আমি আপাতত দেবনারায়ণ বাবুর শিক্ষার কাছে যাব। দেবনারায়ণ বাবু, এই ভোটে শাসক দল কি কোনো শিক্ষা পেল? আমি একটা কথা বলি, তন্ময় বাবু তো আমি তো শুনলাম 2013-এর পঞ্চায়েত নির্বাচনে দারুণ খারাপ হয়েছিল, কিন্তু আপনি এই তন্ময় দা বলি 2013-র পঞ্চায়েত নির্বাচনে 5টা জায়গায় তৃণমূল, 5টা পঞ্চায়েত সমিতি তৃণমূল 0 পেয়েছিল। তার মধ্যে মুর্শিদাবাদ 3টে পঞ্চায়েত সমিতি তৃণমূল 0, বেলডাঙ্গা, জঙ্গিপুর, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, আর বাকি দুটো হচ্ছে পুরুলিয়া, ঝালদা, দক্ষিণ দিনাজপুরে। 5টার মধ্যে তার মানে 5টার মধ্যে 3টে হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের রেজাল্টটা লক্ষ্য করুন, পঞ্চায়েত সমিতি 8টার মধ্যে 4টে, গ্রাম পঞ্চায়েতে 26টার মধ্যে 13টা। কি ভোট হয়েছিল এই মুর্শিদাবাদে? মানে 2003-এ 35টা, একদিনে 35 জন মারা গেছে পঞ্চায়েত ইলেকশনে, আপনি জানেন। সুতরাং আপনাদের বক্তব্য হচ্ছে কি তৃণমূল না, বিশাল অবস্থা। যেখানে তৃণমূল মারাত্মকভাবে হেরেছে, মানে মুর্শিদাবাদে 3টে পঞ্চায়েতে 0 আসন, সেখানে তৃণমূল দাঁড়ালো কি করে সেই পঞ্চায়েত ইলেকশনের সময়? 2013-তে দুর্দান্ত খারাপ ভোট হয়েছে, এখন দুরন্ত খারাপ ভোট হয়েছে, তাহলে কি করে তৃণমূল ফেভার করলো মুর্শিদাবাদ? এই কথাটা উত্তর দিন। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আপনাকে যে বারবারই বলছি শিলিগুড়ি আসছে, শিলিগুড়ি অবশ্যই আসছে, শিলিগুড়ি না, আমি তো বলছি শিলিগুড়ি না, অবশ্যই আসবো। শিলিগুড়ি নিশ্চয়ই খারাপ, কিন্তু তৃণমূল সেইভাবে শিলিগুড়ি সেই জায়গাটাই ছিল না। যে অবস্থা তৃণমূলের ছিল তা থেকে তৃণমূলের খুব খারাপ অবস্থা হয়। আমি বলছি হয়েছে কি, আপনি বলুন না, তৃণমূলের আগের যে ভোটের স্ট্যাটিস্টিক্যালি কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের পছন্দ হোক বা না হোক, তারা কিন্তু এগিয়েছে। আমি যে কথাটা বলছি না, এটা নিয়ে যদি সুখ আনন্দ ভোগ করেন তৃণমূলকে হারছে না, তৃণমূলের কিন্তু এগিয়েছে। সুতরাং এইভাবে আপনি ব্যাখ্যা করবেন। আর তৃতীয় কথা হচ্ছে, গণতন্ত্রের পক্ষে স্বৈরতন্ত্রের পথে হারিয়ে গণতন্ত্রকে যাবো, সঙ্গী করছেন কংগ্রেসকে। আপনাদের দেখেছি কি কংগ্রেস একনায়কতন্ত্রের বিরুদ্ধে, সাড়ে 4 বছরে কি 34 বিরুদ্ধে। আপনারা যদি বলেন যে আমরা অসম্ভব সৎ, আমরা পরম্পরা, গৌতম থেকে আরম্ভ করে এই পর্যন্ত কংগ্রেসের সঙ্গীটা নতুন নয়, জাতীয় প্রেক্ষিতে ভুলে গেলেন। সততার কথাটা বলবেন না, আমি তো বলছি আমরা যদি বলে সততা, তন্ময়বাবু অত্যন্ত আঘাত লাগে। আপনারা সততার ব্যাখ্যাটা দেবেন না, এইটা অত্যন্ত খারাপ লাগে। কিন্তু শিলিগুড়ি যদি বলেন তৃণমূল খারাপ করেনি, এইটা হচ্ছে বক্তব্য। হ্যাঁ, আপনারা যা করেছিলেন আর ভালো করেছেন, কিন্তু তৃণমূল খারাপ করেছে, এই সত্যতা বা এই অসত্যতা আমি মানতে রাজি নই। মইদুল মানবে? দেখুন, আমাদের এবার একটা সময় হয়েছে যে গত 4-4.5 বছরের তৃণমূলের যে জমানা, সেটা সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট এবার দরকার। কারণ যেটা গত কয়েক বছর ধরে হচ্ছে, পাবলিক ডিসকোর্সে হচ্ছে, সংবাদ মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে, যে আগে 34 বছরে কি হয়েছে, এবার তার সঙ্গে আচ্ছা আগে 34 বছর অনেক কিছু খারাপ হয়েছে, এখনো তাহলে খারাপ হচ্ছে, আচ্ছা আপনারা খুব ভালো ছিলেন না, আচ্ছা আমরাও করছি।
মনে হয় ব্যাপারটা এরকমটা করাটা ঠিক হবে না। তার কারণটা হচ্ছে আগের 34 বছর অনেক কিছু খারাপ হয়েছিল বলেই পরিবর্তনটা এসেছিল। বিপুল মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। সেই আশা আকাঙ্ক্ষাগুলোর কি হলো সেটা তো একটা আজকের দিনে সেই অ্যাসেসমেন্টটা দরকার, যে আগের 34 বছরে কিছু খারাপ হয়েছে তার জন্য তাহলে এখন তাহলে খারাপ, এটা কোনো কাজের কথা না। দ্বিতীয় যেটা আমার আজকের যে বিষয় এটা মনে হচ্ছে যে আগে আমি এক অভিজ্ঞ মন্ত্রীর কথায় আসি, মানে উনি এখানে খুব আপনারা বারবারই সেটা দেখাচ্ছেন। উনি বলেছেন যে কোনো রাজনীতি কোনো মডেল হয় না এবং শিলিগুড়ি কোনো মডেল হয় না। কিন্তু আপনি যদি উনি হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি প্রচন্ড ইন্টারেস্টেড, উনি বিভিন্ন মানুষের হিস্ট্রি জিওগ্রাফি উনি তোলেন। তো ওনার হিস্ট্রি জিওগ্রাফি, আমি যদি খুব ভুল না করি সুব্রতদা বোধহয় এনশিয়েন্ট হিস্ট্রির ছাত্র, যাই হোক। তো এবার উনি ওনার যদি হিস্ট্রি জিওগ্রাফি ওনার যদি হিস্ট্রি জিওগ্রাফি যদি অ্যানালিসিস করা যায় তাহলে উনি নিজেই একটা খুব প্রকৃষ্টতম মডেল। তার কেন কিনো মডেল, উনি 70-এর দশকে মোটামুটি এক ধরনের বাহুবলী রাজনীতি করে তিনি উঠেছিলেন। তারপরে বাম জমানায় বামেদের সঙ্গে সখ্যতার একদিকে সখ্যতা, আবার উল্টো দিকে আবার হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল বিভিন্ন জায়গা করার ফলে ওনাকে একটা অন্যতম একটা ফলের সঙ্গে তুলনা করা হতো, একটা বিশেষ ধরনের ফলের সঙ্গে তুলনা করা হতো। এবং উনি অবশ্যই মানে পাল্টি খাওয়া বুদ্ধিজীবীর মতো প্লেটো থেকে পাউলি দাম পর্যন্ত কোনো ডিসকোর্স দেন উনি না, কিন্তু ডেফিনেটলি উনি যে ধরনের হচ্ছে আয়ারাম গয়ারাম রাজনীতির হচ্ছে প্রকৃষ্টতম উদাহরণ। কারণ ধরুন 2000 থেকে 2005 হচ্ছে উনি তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন কলকাতা পৌর। 2005 সালে উনি পূর্ব পরিকল্পিতভাবে উনি একটা অন্য পার্টির হয়ে ঘড়ি চিহ্নে তিনি দাঁড়িয়েছিলেন। তো এহেন একটা নেতা যার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমানসের প্রশ্ন আছে, তিনি কি বললেন কি না বললেন এটা নিয়ে সিরিয়াসলি কোনো ভাবা উচিত। মজুল এই জন্য খুব সিরিয়াসলি ভাবা উচিত, সেটা হচ্ছে যে আজকে শাসক দলের হয়ে একমাত্র সাংবাদিক সম্মেলনটা আনুষ্ঠানিকভাবে কোট অ্যান্ড কোট অফিশিয়ালি উনি করেছেন। না সেটা তো ওনার বিশ্লেষণই হচ্ছে দলের বিশ্লেষণ, আমরা ধরবো তো এটা। সেটা তো তৃণমূলেশ্বরী এখানে নেই, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই। এবং দেখুন তৃণমূল কংগ্রেসের ব্যক্তিকেন্দ্রিক দল, এবং তৃণমূল কংগ্রেস সততার প্রতীক, সেই সততার প্রতীকে অনুযায়ী আবার সারদার সঙ্গে রেলের চুক্তি ফুক্তি সব অনেক রকমের এই সব এতেই আলোচনা হয়েছে, সেদিকে এখন গিয়ে লাভ নেই। কিন্তু উনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু বলেন তাহলে সেটা নিয়ে একটা সিরিয়াসলি ভাবা যেতে পারে। আমি একটু মইদুল দেখো, তৃণমূল এই যে আজকে তৃণমূলে কংগ্রেস থেকে তৃণমূল সেটা তো নিশ্চিত, এবং কারা অনেকে কংগ্রেসে এই কথাটা তুমি কংগ্রেস থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে অনেক কংগ্রেস কেন বামপন্থী দলগুলো থেকে তৃণমূলে আসছে, এগুলো তৃণমূল আর কংগ্রেস কিসের প্রলোভন যাচ্ছে না জানি না, আজকে এটিম বিটিং হচ্ছে, কারণ ফ্যাকশনাল ফাইটটা এমন স্তরে চলে গেছে। মইদুল দেখো বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর অবশ্যই আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসবো এবং আমরা সরাসরি কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কলকাতা প্রাক্তন মেয়র এবং সিপিএম নেতা আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী হিসেবে এই অনুষ্ঠানে থাকবেন। সুশান্ত রঞ্জন উপাধ্যায় ছেড়ে যাওয়া রাজ্যপাঠ সামলানোর আজকে থেকে শুরু করলেন, সূত্রপাত ঘটালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল সেগুলো কিন্তু উঠছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট আইনজীবীরা ঠিক কী বলছেন সেটা আপনাদের দেখাবো এবং সরাসরি এই অনুষ্ঠানে মতামত নেব শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। চাপের মুখে বিতর্ক এড়াতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে পরিবহন সচিবের পদ থেকে অব্যাহতি দিল রাজ্য সরকার। সরকার সূত্রে এমনটাই খবর, কারণ একই সাথে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার আবার পরিবহন সচিবের পদ সামলানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে মঙ্গলবার থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে পরিবহন সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ার খবরের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের একাংশ বলছে নিরপেক্ষতার এর চেয়ে বড় নজির আর কি বা হতে পারে। কিন্তু সংবিধান বিশেষজ্ঞ হোক
কিংবা বিরোধী রাজনৈতিক দল কেউই মনে করছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরকার পরিবহন সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ায় তার নিরপেক্ষভাবে কাজ করার পথ পরিষ্কার হয়ে গেল। এর নেপথ্যে তাদের নিজস্ব যুক্তিও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায় অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, স্থায়ী নন। অর্থাৎ 1987 ব্যাচের এই আইএএসকে কিছুদিন বাদে ফের সরকারি চাকরিতে ফিরতে হবে। তাই যে সরকারের কাছে তাকে ফিরতে হবে, যার উপর তার কেরিয়ার নির্ভর করছে, তার সঙ্গে কি সংঘাতের রাস্তায় হাঁটার সাহস দেখাতে পারবেন আলাপন বন্দ্যোপাধ্যায়? আর রাজ্য নির্বাচন কমিশনারের যা কাজ, তাতে তো পদে পদে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের সম্ভাবনা জোরালো। সদস্থান কর্মচারী আজকে যদি কিছুদিনের জন্য হলেও তিনি যদি নির্বাচনী কমিশনার হয়ে যান, তার তো অগাধ ক্ষমতা। তিনি ইলেকশন কাটিয়ে দিতে পারেন, ইলেকশন স্থগিত করতে পারেন। তাতে মানুষের বিশ্বাস থাকবে কি করে? এটা স্বাভাবিক। কনস্টিটিউশনাল অ্যাবসার্ডিটি একটা অবিশ্বাস্য ব্যাপার, সাংবিধানিক এটা অবিশ্বাস্য ব্যাপার। এরকম গোজামিলের কোনো অ্যাপয়েন্টমেন্ট আমি ভাবতে পারি না। আর অস্থায়ী কি করে হয়? এই নির্বাচন, মুখ্য নির্বাচনী কমিশনার কখনো অস্থায়ী হয় না। এটা তো মানে আছে, সবকিছু তো খেয়াল খুশি মতো হয় না। আইনত তাকে এই পদে বসানো যায় না বলেও দাবি আইনজ্ঞদের একাংশের। প্রিন্সিপাল ডিসিশন, এই যে ইলেকশন কবে হবে না হবে, হবে কি হবে না, কোন বুথ বাতিল হবে কি হবে না, তো এই ডিসিশনগুলো আলাপন নেবে কি করে? তার লিয়েন, যেটা বলি লিয়েন হলো যে শিকড়টা আছে গভর্নমেন্টের চাকরিতে। সে যদি আজকে এমন কোনো রায় দিল যেটা মমতা ব্যানার্জি বা এই গভর্নমেন্টের বিরুদ্ধে গেল, স্টেট গভর্নমেন্ট, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি। সুতরাং তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, ভয়ের পরিবেশে কাজ করবেন। সুতরাং আমরা বলছি তিনি পারেন না। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করেছেন অরুণাভ ঘোষ। কিষাণ সিং তোমার বনাম মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুজরাট থেকে এসেছিল মামলাটা। সুপ্রিম কোর্ট বারে বারে বলে দিয়েছে যে ইলেকশন কমিশন সেই লোকটি হবে যে যার কোনো গভর্নমেন্টের তার উপর গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকবে না। তাছাড়া ইলেকশন কমিশন সে লোক হতে পারবে না। কিন্তু একজন সরকারি চাকুরে কি সেই সরকারের মতের বিরুদ্ধে স্বাধীনভাবে কোনো ব্যবস্থা নিতে পারবেন? প্রশ্ন নানা মহলে। নিয়োগ নিয়ে হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন আইনজীবীদের একাংশ। আমরা জিতবো মামলাটা যদি করি, যদি এটা করে থাকে, এবং এন্টার এই স্টেপগুলো এই কদিন যেগুলো নেবে সেগুলো তো বেআইনি বলে ঘোষিত হবে ভবিষ্যতে। নিয়োগ প্রসঙ্গে অবশ্য বেশি কিছু বলতে রাজি নন আলাপন বন্দ্যোপাধ্যায়। It's a question of state government issuing appropriate orders after careful consideration of all the factors including the laws of the land. বিশেষজ্ঞরা বলছেন এর আগে যেই রাজ্য নির্বাচন কমিশনারের পদে বসেছেন, পরে তাকে সরকারি চাকরিতে ফিরে আসতে হয়নি, কারণ তারা অবসর নিয়ে নিয়েছিলেন। তাই সরকারের কথা শোনার কোনো প্রয়োজনীয়তা তাদের ছিল না। কিন্তু এক্ষেত্রে বিষয়টা এমন নয়, তাই তৈরি হচ্ছে নানা প্রশ্ন। এবিপি আনন্দ। বিকাশবাবু, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে অস্থায়ী পদে আলাপন বাবু গেলেন এবং আলটিমেটলি তার এসিআর তৈরি হবে মুখ্যমন্ত্রীর হাতে, তিনি কি আদৌ এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা কয়েক মাস পরে গিয়ে তার পরবর্তী এবং স্থায়ী কর্মজীবনে ছাপ ফেলতে পারে? এখানেই কি নিরপেক্ষতা নিয়ে একটা বেসিক প্রশ্ন উঠে গেল না? বটেই তো। প্রথমত তিনি স্বাধীনভাবে কাজ করার সাহস দেখাবেন না এই জন্যেই যে তিনি দেখেছেন সুশান্ত বাবু তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর খুব প্রিয়ভাজন। সেই সুশান্ত বাবু যখন একটু স্বাধীন মতামত দেখার চেষ্টা করেছেন, তখন রাজ্যের মন্ত্রীরা গিয়ে তাকে ধমকেছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই যেটি গণতান্ত্রিক দেশে নির্বাচিত মন্ত্রীরা একটি সাংবিধানিক সংস্থার প্রধানকে ধমকাচ্ছেন, তাকে বাধ্য করছেন। এবং সুশান্ত বাবুর পদত্যাগ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের গুন্ডামির পরিণতি। সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে যে মানুষটার ভবিষ্যৎ নির্ভর করবে মুখ্যমন্ত্রীর খেয়াল খুশির উপর, তিনি মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবেন এই বিশ্বাস সাধারণ মানুষের নেই। বিকাশবাবু, 2 নম্বর, তিনি সেখানে ক্ষণিক সময়ের জন্য গিয়েছেন, অস্থায়ী। এই অস্থায়ী হিসেবে গিয়ে তার কোনো রকম স্থায়ী সিদ্ধান্ত নেওয়ার নৈতিক এবং আইনি অধিকার নেই। অবিলম্বে স্থায়ী ইলেকশন কমিশন নিয়োগের পদ্ধতি অবলম্বন করতে হবে। তারপর সেই স্থায়ী ইলেকশন কমিশন এসে বিগত স্থায়ী ইলেকশন কমিশনের সিদ্ধান্তের উপর মতামত দিতে পারেন। এই অস্থায়ী ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই।
বিকাশবাবু, আমরা যদি একটু পুরনো রেকর্ডস দেখি, অশোক গুপ্ত বলুন, অজয় সিনহা বলুন, মুখ্য সচিব পদমর্যাদায় যারা এই পদে বসেছিলেন প্রত্যেকে অবসরের পর, এমনকি মীরা পান্ডে যখন বসেছিলেন তখন অবসর নেননি, কিন্তু পরবর্তী সময় এই মেয়াদ শেষ করার আগেই তিনি অবসরপ্রাপ্ত হয়ে যান। সুতরাং সরাসরি সরকারের চাকরিতে ফিরছেন, এসিআর লিখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের হাত থাকবে। গোটা কেরিয়ার নিয়ে এত বড় ঝুঁকিটা নিয়ে একজন অস্থায়ী আমলাকে নিয়োগ করাটা এক হচ্ছে নৈতিকভাবে এবং দুই হচ্ছে আইনত কতটা ঠিক হলো, বিশেষ করে যেখানে রাজ্য নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থার একটা উদাহরণ হিসেবে কাজ করে, সাংবিধানিক প্রতিষ্ঠান। দেখুন, একটা কথা বলি, আজকে রাজ্যপালের কাছে আমরা গিয়েছিলাম, তাকে আইনটা বোঝাবার পর তিনি বললেন তিনি মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন যে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়োগ যিনি পেয়েছেন তিনি রাজ্য সরকারের কোনো পদ অধিকার করতে পারেন কিনা। আমাদের ধারণা আমাদের এই ডেপুটেশনের পরেই কিন্তু উনি পদত্যাগ করেছেন তার স্থায়ী সরকারি পদ থেকে, সাময়িকভাবে তার লিয়েন রয়ে গিয়েছে। না, সেটা হয়ে গেছে, এবং নোটিফিকেশনের পরে তিনি পদত্যাগ করেছেন। বা সরকার যদি পরিবহন সচিবের পদ থেকে অবকাশ দিতেন তাহলে আগে করতেন তিনি, সেটা তাহলে আগে করা উচিত ছিল যে আমি পদত্যাগ করলাম তারপরে আমাকে নির্বাচন কমিশনের পদে নিয়োগ করা হলো। অর্থাৎ এদিক থেকে তার নৈতিক দুর্বলতা খুব পরিষ্কার। আর দুই হচ্ছে যেটা আপনারা বলছেন অনেক গুরুত্বপূর্ণ, যে এই অফিসার তো কাজ করবেন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে, কেন তাকে ফিরে যেতে হবে সেই মুখ্যমন্ত্রীর দয়া নির্ভর হয়ে? স্বাধীনভাবে কাজ করতে গেলে সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সাংবিধানিক পদের যে স্বাধীনতা সেটা দেখাতে গেলে তাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধিতায় নামতে হবে। সেই সুযোগ তিনি পাবেন না, কেন সেই অধিকার তার থাকবে না নৈতিকভাবে। বিকাশবাবু, আমার শেষ প্রশ্ন, যে এটা ঠিক যে আপনারা এই আইনের বলে কোনো নিয়োগ করেননি কাউকে অস্থায়ীভাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট 1994 আপনাদের সময় হয়েছে, মানে বামফ্রন্ট আমলে, তাতেই অস্থায়ী প্রভিশনটা এসেছে? নিশ্চয়ই। তার কারণ হচ্ছে যে হঠাৎ কোনো বিপদ ঘটে গেলে যাতে আনুষ্ঠানিক কাজগুলো চালু থাকে, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দেখবেন সেই আইনেই বলা আছে যে যতক্ষণ না স্থায়ী ইলেকশন কমিশনার নিযুক্ত হচ্ছেন, অর্থাৎ আইনের নৈতিক বাধ্যকতা যে অনতিবিলম্বে নতুন স্থায়ী নির্বাচন কমিশনার নিয়োগ করা, উনি এই সময়টায় দৈনন্দিন কাজটা পরিচালনা করবেন, এর বাইরে নয়। আইনের মূল ব্যাখ্যাটা তাই। ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দেখাবো সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তিনি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করলে সত্যি সত্যি কি শহীদ হলেন, নাকি ঠিক যে সময় রাজ্য নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের ভরসা বাড়ছে, বিভিন্ন ফুটেজ তার কাছে জমা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট আসছে, শুধু সংবাদ মাধ্যমে নয় ভোটারদের কাছ থেকে অনেক সময় সরাসরি, সেই রকম একটা গুরুত্বপূর্ণ অবস্থায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি পদত্যাগ করে এমনকি গোটা দিন 5:30টার মধ্যে বলেছিলেন কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে তা তিনি জানাবেন, সেটাও না জানিয়ে কার্যত পদত্যাগ করা কি পালিয়ে যাওয়া নয়? নিঃসন্দেহে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, শুরু থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি, তার প্রস্থানটাও বিতর্ক দিয়েই শেষ হলো। তিনি সুশান্ত রঞ্জন উপাধ্যায়, রাজ্য নির্বাচন কমিশনার পদে মীরা পান্ডে লড়াকু ইনিংস শেষ হওয়ার পর সরকার অবসরপ্রাপ্ত WBCS অফিসার সুশান্ত রঞ্জনকে এই পদে বসিয়েছিলেন। তখনই নানা মহলে প্রশ্ন উঠেছিল, অনুগত কাউকে বসাতেই কি IAS এর পরিবর্তে একজন WBCS কে এই পদে বসালো তৃণমূল সরকার? এরপর কলকাতা পুরসভার ভোট হোক কিংবা 91টি পুরসভার ভোট, বারবার বিতর্কে জড়িয়েছেন সুশান্ত রঞ্জন। কখনো সন্ত্রাস দেখেও কার্যত চুপ করে থাকার অভিযোগে, কখনো কেন্দ্রীয় বাহিনী আনতে শুধুমাত্র চিঠি চালাচালি করেই ক্ষান্ত থাকার ফলে, কখনো আবার কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের হাজারদুয়ারি দেখতে যাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত সেই সুশান্ত রঞ্জনকেই পদ ছাড়তে হলো। সূত্রের দাবি 3টি পুরসভার ভোটের গণনা স্থগিত রাখায় তার উপর নাকি শাসকের তরফে চাপ তৈরি করা হয়েছিল, যদিও শাসক দল এই দাবি মানতে নারাজ। কিন্তু কারণ যাই হোক না কেন, পর্যবেক্ষকদের একাংশের মতে সুশান্ত রঞ্জন চাইলে নিজের প্রস্থান পর্বটা অবশ্য উজ্জ্বল করে যেতে পারতেন। যদিও ধরে নেওয়া হয় যে শাসকের চাপ সহ্য করতে না পেরেই সুশান্ত রঞ্জন পদত্যাগ করেছেন, তাহলে এই প্রশ্ন উঠতে পারে কেন চাপের মুখে দাঁড়িয়ে সব জায়গায় পুনর্নির্বাচন করানোর পর পদ ছাড়লেন না তিনি, কেন রুখে দাঁড়ালেন না? এমনটা করলে তো পরবর্তীকালে দৃঢ়চেতা হিসেবে তার উদাহরণ দিতে দেখা যেত অনেককে। কই, তা তো তিনি করলেন না, উল্টে কার্যত পালালেন। এতে তার অস্বস্তি বাড়ল বই কমল না বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। দেবনারায়ণ বাবু, আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে আলাপন বাবু
কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই সময় একজন অস্থায়ীভাবে পরিবহন দপ্তরের সচিবের দায়িত্ব তিনি পালন করছিলেন, তার নিয়োগটা নিয়ে প্রশ্ন উঠবে না? আমি একটা কথা বলি, আইনত নয়, আমি নৈতিকতার প্রশ্ন বলছি। কিন্তু আইন করলেন 1994 ধারা 3(2), সেটাই করলেন কিন্তু সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার। তাতে উনি আজকে নৈতিকতা এবং আইনগত অধিকার দেখাচ্ছেন যে এই যারা, তার মানে কি রাজ্য নির্বাচন কমিশন 1994 ধারা 3(2) অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের মৃত্যু, পদত্যাগ, অপসারণের মতো পরিস্থিতি রাজ্য সরকার একজন অফিসারকে রাজ্যপাল এই পদে নিয়োগ করতে পারেন। সেই অফিসার উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া কিংবা পরবর্তী নির্বাচন কমিশন নিয়োগ পর্যন্ত কেন একজন এখানে উপনির্বাচনের কমিশনার একজন রাখলেন না? এক। দুই, ইনি আপনি বলছেন না ইলেকশন চালানো বাদ দিয়ে অন্য চালাবেন, এই কথা কি আপনাদের এই নির্বাচন এই আইনে লেখা ছিল? ভেগ জিনিসটা রাখছেন আপনি, ভেগ রাখছেন, আবার আমার নীতি উপদেশ দিচ্ছেন। এটা তো আপনাদের একেবারে পয়েন্টের সঙ্গে আমি একমত, কিন্তু আপনি আমায় বলুন যে বাম আমলের হওয়া খারাপ আইনের ফাঁকগুলো আপনি ব্যবহার করছেন। মানে আমি বলছি একদিকে WBCS অফিসার নিয়োগ, অস্থায়ী নিয়োগ, মানে আপনারা খুঁজছেন যে এটা বামফ্রন্ট আমলে করেছে, আচ্ছা এইটা সুযোগ নিতে হবে। মানে আমি রং, আমি ধরে নিচ্ছি তন্ময় বাবুরা ঠিকই, কিন্তু আমি বলছি আমি ধরে নিচ্ছি তন্ময় বাবুরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবেন বলে আইন পরিবর্তন করেছেন 94 সালে, ওনারা ব্যবহার করলেন না, আপনারা ফাঁকগুলো ব্যবহার করছেন। তাহলে এই ভেগটা কেন রাখলেন? তাই তো আপনি করলেন, আপনি ভেগ রাখবেন, আপনারা ঠিক করলেন। উনি যেহেতু ওই যেটা অরুণাবদা বললেন যে স্টেট ইলেকশন কমিশন, কিন্তু আইনে যেটা লেখা আছে সেই হিসাবে টেম্পোরারি কাউকে দায়িত্ব তো অবশ্যই দেওয়া যায়, এবং সেই যে টেম্পোরারিটা কোনোদিনই কত টেম্পোরারিটার সেটা লেখা নেই, তাই তার ফলে এই ক্ষেত্রে আর কি বিশেষ কিছু করণীয় নেই। সুপ্রিম কোর্টের অলরেডি ডিসিশন রয়েছে, সেটাকে নিশ্চয়ই আমার মনে হয় যে হাইকোর্ট আবার হয়তো আপিল করবে, অ্যান্ড দিস অ্যাপয়েন্টমেন্ট ইজ মোস্ট প্রবাবলি গোয়িং টু গেট কোয়েশ্চেন ইন দ্য হাইকোর্ট। কোনো সন্দেহ নেই যে পদে বসা শুধু নয়, সুশান্ত রঞ্জন উপাধ্যায় যখন পদে বসেছিলেন তার একটার পর একটা কাজ কিন্তু তার পূর্বসূরি মীরা পাণ্ডের সঙ্গে তার তফাৎ, তার পদ্ধতির তফাৎ এবং ইচ্ছার তফাৎ, কেউ কেউ বলতে পারেন বিরোধীরা সদিচ্ছার তফাৎ বড্ড স্পষ্ট করে দিয়েছিল। দেখুন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। অনেকে বলছেন রাজ্য নির্বাচন কমিশনের প্রাক্তন 2 কমিশনারের ক্ষেত্রেও ঠিক এই কথাটাই প্রযোজ্য। দুজনে একই সাংবিধানিক পদের দায়িত্ব সামলেছেন, কিন্তু স্বাধীন ও নিরপেক্ষ এবং কঠোরভাবে দায়িত্ব পালনের প্রসঙ্গ এলেই দুজনের ভূমিকার ফারাকটা স্পষ্টভাবে সামনে চলে আসে। রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের পদত্যাগের নেপথ্যে তৃণমূল নেতাদের চাপের অভিযোগ উঠছে, কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের ওপর শাসকের চাপ যে এই প্রথম এলো তা তো নয়। 2013 সালে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মতো বিষয় নিয়ে পদে পদে সরকারের সঙ্গে সংঘাতে জড়ান তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তৃণমূল তাকে রেয়াত করেনি। একবার জিজ্ঞেস করিনি, আমাদের একবার জিজ্ঞেস করিনি, প্রয়োজন মনে করিনি, যা ইচ্ছে গায়ে জোর করেছে। এর বদলা আমি নেব, মানুষকে বলবো নিতে গণতন্ত্রের মধ্যে দিয়ে। আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। পিছিয়ে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্যান্য নেতারাও। পঞ্চায়েত নির্বাচনে একটা মানুষের মৃত্যু হলে, গরুবের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো, তাই জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কি। কিন্তু সেই হুমকির মুখেও মীরা পাণ্ডে পিছিয়ে আসেননি, বরং দাবি আদায় গিয়েছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আইনি লড়াই করে ছিনিয়ে এনেছেন দাবি। শেষমেশ মীরা পাণ্ডের ইচ্ছে মতোই পঞ্চায়েত ভোট হয়েছে 5 দফায় এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। অথচ সেই মীরা পাণ্ডের পর তাঁর চেয়ারে বসা সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের মধ্যে সেই লড়াকু মনোভাবের ছিটে ফোটাও দেখা যায়নি, বরং তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন সরকারের সুরে সুর মেলানোর। কলকাতা পুরভোটের সময় প্রথমে সরকারের কথা মতো পুরভোটের দিনক্ষণ মেনে নিয়েছে কমিশন। তারপর কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার আপত্তি জানালেও কোনো রকম সংঘাতের পথে হাঁটেননি সুশান্ত রঞ্জন উপাধ্যায়।
কলকাতা পুরভোটের দিন শহর জুড়ে সন্ত্রাসের ছবি সামনে আসার পর সুশান্ত রঞ্জন উপাধ্যায় প্রথমে স্বীকার করে নেন যে আদর্শ পরিবেশে ভোট হয়নি। এটুকু বলছে স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে অনেকগুলো এই ধরনের অভিযোগ কমিশন পেয়েছে, যেখানে আইডিয়াল ভোট হলে সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু এরপর মুখ্যমন্ত্রী ভোটকে শান্তিপূর্ণ আখ্যা দিতেই 24 ঘন্টার মধ্যে বদলে যায় তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনারের সুর। এমনকি বিধাননগরের পুরভোটের দিনও যেখানে সল্টলেক জুড়ে বহিরাগত তাণ্ডবের ছবি দেখা গিয়েছে, সেখানে সুশান্ত রঞ্জনের গলায় শোনা যায় অদ্ভুত তত্ত্ব। ওনারা বলেছেন যে আমরা খবর পেয়েছি বহিরাগত আছে এবং ওখানে সমাবেশ হয়েছে, আমরা যখন গেছি স্পটে গিয়ে দেখতে পারি না, দেখতে পারি না, এরকম জায়গায় হয়েছে, স্পটে গিয়ে দেখছেন যে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওরা বুথে অ্যাজ সাচ বুথে কোনো গন্ডগোল ওনারা দেখেন, বুথের মধ্যে সেরকম কোনো ইরেগুলারিটি ওরা কিন্তু। বিরোধীদের কটাক্ষ সরকারের সঙ্গে কোনো যোগ না থাকা সত্ত্বেও এভাবে নিজেকে সরকারের অনুগত প্রমাণ করতে গিয়ে সুশান্ত রঞ্জন আদতে সাংবিধানিক পদের গুরুত্বকেই খাটো করে দিয়েছেন। সেই কারণেই শাসক দল তাঁর অফিসে ঢুকে তাকে ঘেরাও করার বা হুমকি দেওয়ার সাহস পেয়েছে। সুশান্ত রঞ্জনের ইস্তফা প্রসঙ্গে মুখ খুলে খোদ মীরা পাণ্ডেও এই পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। আমার তো মনে হয় এটা খুবই দুঃখজনক যে উনি এই পদত্যাগ করলেন। ইটস আ ভেরি আনফর্চুনেট সিচুয়েশন। কিন্তু এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি সুশান্ত নিজেই ডেকে আনলেন না? সেই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দ। তন্ময়বাবু, অস্থায়ী হোক কিন্তু নতুন রাজ্য নির্বাচন কমিশনার তার চেয়ারে বসেছেন। বিধাননগর ভোটে আপনাদের দাবি কি এবং সেই দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখছেন? যে আপনারা যে সম্পূর্ণ পুনর্নির্বাচন দাবি করছেন, সম্ভব আদৌ? আমাদের দাবি খুব স্পষ্ট। সুশান্ত রঞ্জন উপাধ্যায় প্রাক নির্বাচন পর্বে একটা কথা বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে বুথে যদি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয় তাহলে কি করা হবে। উনি বলেছিলেন সব বুথে ক্যামেরা থাকবে। সাথে সাথে কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হলে কি হবে। উনি তখন বলেছিলেন ব্যবস্থা নেব, প্রয়োজনে রিপোর্ট হবে। এইবার হচ্ছে এই যে 1000 বুথ আসানসোল, বালি এবং বিধাননগর মিলে কটা বুথে ক্যামেরা ঘোরানো হয়েছে? আলাপন বন্দ্যোপাধ্যায়ের খালি এইটা জানবার জন্য কতক্ষণ সময় লাগবে আমরা জানি না। কিন্তু একদম একদম স্পেসিফিক্যালি ক্যামেরা নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলেছেন যে আলোচনার মধ্যে আছে ম্যাটার আন্ডার এক্সামিনেশন। হ্যাঁ, ম্যাটার আন্ডার এক্সামিনেশন। ক্যাম ফুটেজ দেখা বাধ্যতামূলক নয়, আন্ডার একেবারে ইঙ্গিতটা খুব স্পষ্ট। ম্যাটার আন্ডার এক্সামিনেশন, কিন্তু এই এক্সামিনেশনে কতক্ষণ টাইম লাগবে বলেছেন 2000 আওয়ারের ফুটেজ আছে। একদম ইঙ্গিতটা স্পষ্ট, বললাম তো। 2 নম্বর কথা হচ্ছে যে সুশান্ত রঞ্জন উপাধ্যায় চলে গেলেন, যাওয়া নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। তুমি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, দেশ বিদেশ ঘুরে বেড়াও। আচ্ছা, গোটা পৃথিবীতে কোথাও 4 ঘন্টার ডেপুটেশনের নজির আছে? আমি তোমার কাছে জানতে চাইছি, এটা আমি জানি না। যেমন আমি জানতাম যে আইনের ব্যাপারটা সোমনাথ চট্টোপাধ্যায় জানেন, বিকাশ ভট্টাচার্য জানেন, এবং আমাদের কি বলে জাস্টিস গাঙ্গুলি জানেন, অরুণাভ ঘোষ জানেন। যেমন আমি জানতাম না যে আইনের ব্যাপারটা দেবদানন্দাও জানেন, এটা আমি জানতাম না। এটা আবার আমি জানি না সাংবাদিকের এই ব্যাপারটা, সাংবাদিকের এই ব্যাপারটা আমি জানি না। আমি তোমার কাছে জানতে চাইছি 4 ঘন্টার ডেপুটেশন। 2, আমার এটা অ্যাজ এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার এটা জিজ্ঞাসা, 4 ঘন্টার ডেপুটেশনে কি হলো, আলোচনা কি হলো, ভীতি প্রদর্শন। 4 ঘন্টার ডেপুটেশনে দাঁড়ান, আপনাকে শুনতে হবে। ভীতি প্রদর্শন, প্রলোভন, সমাধান সূত্র। 4 ঘন্টার ডেপুটেশনে কেউ কি পকেট থেকে রিভলভার বের করে সুশান্ত বাবুর বুকের উপর ধরে বললেন যে যদি আপনি না শোনেন তাহলে পরের দিন ঢুকে এটা চালিয়ে দেবো? কি হলো এই 4 ঘন্টার ডেপুটেশনে, কি হলো এইটা পশ্চিমবঙ্গবাসীর জানার অধিকার আছে কি নেই? যদি এটা জানার অধিকার আছে, কিন্তু আমি বলছি যে 4 ঘন্টার ডেপুটেশনটাই সমস্ত কিছুর মূলে। সুশান্ত বাবু এইরকম একটা সাংবিধানিক পদে বসেছিলেন, তার দায়িত্ব ছিল না যে চাপের কাছে মাথা নোয়ানো? আমি বলছি চাপ তো আসবে। সুশান্ত বাবু শহীদ এবং রাজনৈতিক চাপের শিকার হলেন এমনটা ভাবতে আমার আপত্তি আছে দেবনারায়ণ বাবু।
যিনি পদ এই ধরনের পদে বসেন তার নিজেরও দায়িত্ব আছে। জাস্টিস গাঙ্গুলি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। আমি সবার আগে আপনার কাছে জানতে চাইবো যে সব থেকে বড় যে প্রশ্নটা, রাজ্য নির্বাচন কমিশনের অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, অস্থায়ী অর্থাৎ আবার ফিরে যাবেন নবান্নতে এবং তার এসিআর লেখা হবে রাজ্য সরকারের তরফে, মুখ্যমন্ত্রী লিখবেন। কোনো সিদ্ধান্ত আদৌ এই পরিস্থিতিতে কোনো আমলা নেওয়া সম্ভব যাতে রাজ্য সরকার অসন্তুষ্ট হবে? ধরুন রাজ্য সরকার, মানে বর্তমান যে রাজ্য সরকার চলছে, এই রাজ্য সরকার কখনোই চান না এমন কোনো আমলা আসুক বা এমন কোনো পদাধিকারী আসুক যিনি নিরপেক্ষ সিদ্ধান্ত নেন। এটা আমি আমার ব্যক্তিগত জিনিস দিয়ে অভিজ্ঞতা থেকে বলতে পারি, যাক আমি আমার কথা বলতে চাই না। তো এক্ষেত্রে কি হলো, যে আলোচনা আপনারা করছিলেন, এক্ষেত্রে দুটো জিনিস পরিষ্কার। মানে আমি কোনো আলোচনায় 4 ঘন্টায় কি হলো তার মধ্যে যাচ্ছি না। একটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের কথা যদি না শোনা হয় আমরা আমাদের মিছিলের মুখটা ওনার নির্বাচন কমিশনের অফিসের দিকে ঘুরিয়ে দেবো। এটা একটা পরিষ্কার থ্রেট। দ্বিতীয় কথা, কালকে আমরা দেখেছি টিভি চ্যানেলের মাধ্যমে যে সুশান্তবাবু বলেছেন যে তার ওপর সরকারি তরফ থেকে মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল এবং তাকে প্রকাশ্যেই বলেছেন যে উনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আমরা নজর রাখছি, এবং তার উপর চাপ দেওয়া হচ্ছিল। এবং ওনাকে যখন জিজ্ঞেস করা যে আপনি কেন রিজাইন করলেন, বললেন সেটা পদত্যাগ করা উচিত মনে করেছি বলে করেছি। এবং সেই চাপের মুখে তিনি তার মেরুদণ্ডটা সোজা রাখবেন কি না রাখবেন অন্য কথা, কিন্তু একজন লোককে নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে যেতে না পারেন তার জন্য যে রাজ্য সরকার চাপ দিয়েছিল এটা কিন্তু পরিষ্কার। সেই চাপ সেটা পরিষ্কার এবং এই নিয়ে তার বক্তব্যের কোনো বিরোধিতা আজ অব্দি রাজ্য সরকারের তরফে আমরা পাইনি। যেই শুনলাম তিনি, জিনিসটা আপনারা একটু বুঝুন, যেই শুনলাম তিনি চলে যাবেন বলেছেন, তড়িঘড়ি হোটেলের ঘরে বসে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনার জায়গায় এনাকে ঠিক করা হলো। তিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী। যাই হোক, সে নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তাকে যখন বাঁচা হলো, এই বাঁচার বিরুদ্ধে একটা প্রক্রিয়া আছে, কারণ সংবিধানে বলেছে এই পদে যে আসবে এবং সরকার যে আইনটা করে তাতেও বলেছে যে অ্যাপয়েন্টমেন্ট হবে ইন অ্যাকর্ডিংস টু 243K। দুটো জিনিস তা রাখতে হবে, একে তাকে হাইকোর্টের জজের মর্যাদা দিতে হবে, কারণ তাকে সরানো যাবে না ইমপিচমেন্ট ছাড়া, এবং তার নিয়োগের পর তার যে সার্ভিস কন্ডিশন, তার ডিসঅ্যাডভান্টেজ চেঞ্জও করা যাবে। এগুলো দুটোই জজেদের এতে আছে। এবং সংবিধান তার নিরপেক্ষতা যাতে নিশ্চিত হয় সেই জন্য এই দুটো করছে। এখানে আমরা দেখলাম কি, আজকে আমরা কয়েকজন মিলে কাছে গিয়েছিলাম, বললাম যে কি করে হয়, একবারে তিনি এই ডিসিপ্লিনারি জুরিসডিকশনে থাকছেন, আবার এইখানে কি করে হয়। আজকে ধরুন একজন রাজ্য সরকার আজকে যদি আলাপন বন্দ্যোপাধ্যায় খুব কঠিন সিদ্ধান্ত নেন যেটা তাদের পছন্দ হচ্ছে না, ঠিক, রাজ্য সরকারের ক্ষমতা আছে তাকে সাসপেন্ড করার, কারণ তিনি তো ট্রান্সপোর্ট সেক্রেটারি না। আজকেই তাকে অর্ডার দিয়ে সেটা কখনো হয়নি, কখনো হয়নি, তারপরে এখন হয়েছে 5:30টায় হয়েছে, 5:30টায় সেটা 5:30টায় হয়েছে। কিন্তু তিনি তো চাকরি ছেড়ে দিচ্ছেন, ওখানেই ফিরে যেতে হবে, লিয়েন রাখছেন, তিনি তো লিয়েন নিয়ে চলছেন। লিয়েন মানে কি? লিয়েন মানে মাই টাইটেল টু হোল্ড দ্য পোস্ট, সেটা তো রয়েছে এখনো। তার ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু স্টেট গভর্নমেন্ট, অ্যাবসলিউটলি এখনো, এবং ফর আ ভেরি আপনারা যদি দেখেন আইনটা এইখানে কিন্তু গভর্নরের অ্যাপয়েন্ট করার ক্ষমতা নেই। গভর্নর ওই ভ্যাকেন্সিতে ক্যান ডেজিগনেট, দুটোর মধ্যে তফাৎ আছে। একজনকে ডেজিগনেট করতে পারেন, অ্যাপয়েন্ট করতে পারেন না ওই ভ্যাকেন্সিতে যাকে থাকে। মানে সেই ভ্যাকেন্সিটা কেন হবে? এখানে ধরুন ভ্যাকেন্সিটা হলো কেন, এটা দেখুন। ভ্যাকেন্সিটা হলো সরকারি চাপের ফলে। ভ্যাকেন্সিটা ভদ্রলোক তো আর তো কোনো শরীর খারাপ হয়নি, কিছু হয়নি, তিনি কাজ করছিলেন। সরকার এমন ভাবে তাকে নথি স্বীকার করতে বাধ্য করা, নিজে মুখেই বলছেন যে চাপে। এখন যদি আজকে আমি যে প্রশ্নটা তুলছি, আজকে যদি আলাপন বাবু কোনো কঠিন সিদ্ধান্ত নেন যেটা সরকারের পছন্দ নয়, তা আবার চাপ দেবে তো।
দেবে না এর কোনো একটা কথা, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, এটা বলতে হবে। রোববার দিন আমি গিয়েছিলাম ডেপুটেশনে, একটা কথা সুশান্ত বাবু বললেন আমাদের, এটা ফর্মালি বললেন, আমি নিজের চোখে দেখেছি ওয়েবক্যামে কিছু কিছু বুথে বাইরের থেকে লোকেরা ঢুকে ইনস্ট্রাকশন দিচ্ছে, নিজে আমাদের বলেছে রোববার। ওমপ্রকাশ বাবু জানা কথা একটা, কমিশনার তখন তো কমিশনারের পদে বসেছিলেন, ওই চেয়ার থেকেই কথা বলেছেন। আর সোমবার ওই 4 ঘন্টার পর কি হলো, ওই যে হয়তো রোববার ওনার মেরুদণ্ড ওনার আগে কি রাহুল বাবু আগে বলে দিলেন? না, ওনার আগে কি রাহুল বাবু বলে দিলেন? ওনারা বললে লাভ হবে না কেন? এই কথা না, ওনার আগেই তো রাহুল বাবু বলে দিলেন। সরি স্যার, আপনি এটা আপাতত করে বললাম কেন এই কথা বলা পোস্টপোন করা হচ্ছে? এটা কি রাহুল বাবু আগে বলে? রাহুল বাবু বলেছেন কি কোন বাবু বলেছেন এর মধ্যে আমি যাচ্ছি না, দুটো কথাই বললাম। এক, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন এটা অস্বীকার করার উপায় নেই, আমরা শুনেছি সবাই এখানে যারা উপস্থিত আছে। দ্বিতীয় কথা, সেটা সুশান্তবাবু বলেছেন যে আমার উপর চাপ আসছিল সরকারের পক্ষ থেকে, এটাও বলেছেন। তো আজকে চাপের কাছে তিনি চলে গেলেন, আগামী দিনে যদি চাপ আবার আসে এবং তার এসিআরটা নবান্নে তৈরি হতো না, কিন্তু আলাপন বাবুরটা তৈরি হয়, তিনি আদৌ চাপ আসবে এরকম কোনো কাজ আদৌ কি করবেন? না করলে তো না করলে তো সাধারণ মানুষের নিরপেক্ষতা ভাববো যে আলাপন বাবু নিরপেক্ষ হবেন, কেন ভাববো না? ঠিক, কেন ভাববো না তিনি নিরপেক্ষ হবেন? আমি ছোট্ট করে একটা কথা বলি, এই যে মিথ্যাকে ঢাকতে, অসত্যকে আর কি প্রমোট করা, তৃণমূল কংগ্রেস একটার পর একটা ভুল হচ্ছে, অসাংবিধানিক কাজও হচ্ছে। আর এটা যেটা হয়েছে, এটা ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের কনটেক্সটেও আর কি খুব একটা মঙ্গলজনক না। এতই এটা টেম্পোরারিনেস, যেটা আমার মনে হয় যে কমপ্লিকেশনটাকে বাড়িয়ে তুলবে এবং এই বিষয়টাকে আনফরচুনেটলি দীর্ঘায়িত আর কি আলাপনদের আলোচনা করে। মানুষের বিশ্বাসটা কি করে থাকবে? মানুষ তো নিরপেক্ষ, গণতন্ত্র নিরপেক্ষতাই তো আসল কথা। ঠিকই, মানুষের বিশ্বাসটা কি করে থাকবে যে সরকার কোনো নিরপেক্ষ সংস্থানকে কাজ করতে দেয় না? আপনি একের পর এক সাংবাদিকদের দেখুন না, এই ছোট্ট ঘটনায় 22 জন সাংবাদিক প্রহৃত হয়েছেন। কোনো সভ্য দেশে হয়? উনি বলছেন 4 ঘন্টার ডেপুটেশন, কোনো সভ্য দেশে দেখেছেন? কোনো গণতান্ত্রিক দেশে এই একটা ছোট্ট একটা ইলেকশন, কিছুই না, একটা সেগমেন্টে সরকারের মন্ত্রীরা 4 জন প্রহৃত হয়েছে, 22 জন প্রহৃত হয়েছে। তাকে অন্যভাবে ব্যাখ্যা করা, কোনো সংশয় নেই যে একের পর এক বিভ্রান্তি এবং সংশয়। সত্যি সত্যি কি নিরপেক্ষ অবস্থান আলাপন বাবু দেখাতে পারবেন? রাজ্যবাসী কিন্তু সেই উত্তরের অপেক্ষায় রয়েছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং ওয়াইল্ড স্টোন ফাইন ফ্র্যাগ্রেন্স ডিওস ডিজাইনড ইন ফ্রান্স।